গল্প শুনলাম বসন্ত নাকি আবার এসেছে। লেখিকা সিনথিয়া জাহান। পঞ্চম পর্ব। স্টেজে সেই অনেকক্ষণ থেকে একা একা বসে আছে সাভাস, ওকে আজ কেউ পাত্তাই দিচ্ছে না। অবশ্য এটা ওর প্রাপ্য, কারণ ও কাউকে পাত্তা দেয় না, তাই ওকেও আজ কেউ পাত্তা দিচ্ছে না। সাভাসের পরনে একটা মেরুন কালারের শেরওয়ানি, এই কালার নীর অনেক পছন্দ করে। একে অপরের পছন্দের রঙের আউটফিট পরানোর আইডিয়াটা সিনোয়ার রাইমার কুটিল মাথা থেকে এসেছে। স্টেজটা সাজানো হয়েছে ড্রয়িং রুমে, মেঝের উপর বিছানা পেতে মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছে। সাভাসের সাথে পুরুষরা থাকবে আর অপর পাশে নীর ও অন্যান্য মেয়ে মহিলারা থাকবে। এই বুদ্ধিটা আবার এসেছে সাজিদ আর নাভিনের মাথা থেকে। নীরকে এখন আনার জন্য তাগদা দেওয়া হলো, সাথে সাথে সিমরান বলে উঠল, আমি যাচ্ছি। সিমরান সাজিদ আর মেহমেতের একমাত্র বোন, ওর অবশ্য আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ও রাইমার ছোট ভাই রিয়াদের বউ। নীরের রুমে গিয়ে ওকে কয়েক পলক মন ভরে দেখে সিমরান বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগে। নীর চুপটি করে বসে আছে। সিমরান আফসোসের সুর তুলে বলল, কতগুলো সম্পর্ক সামলাব বলতো। বাপের বাড়ির দিক থেকে ভাবলে সাভাস আমার ভাতিজা, সেই হিসেবে তুই আমার ভাতিজা বউ। আবার শ্বশুরবাড়ির দিক থেকে ভাবলে তুই আমার ভাগ্নি, সেই হিসেবে সাভাস আমার ভাগ্নি জামাই। আয় হায়, এ কি মুসিবত। রিয়াদ রুমে প্রবেশ করতে করতে বলল, জানেমান এসব সম্পর্ক ছাড়ো তো, তোমার একমাত্র সম্পর্ক হচ্ছে তুমি আমার সিঙ্গেল পাঞ্চের লাইফটাকে মিঙ্গেল জাঁকজমকপূর্ণ করা একমাত্র বউ। ওর কথা শুনে রুমে উপস্থিত সবাই হাসতে লাগলো। আয়েশা হাসতে হাসতে বলল, ফুফামশাই, আপনি এখনো নিজের সিঙ্গেল লাইফের জন্য দুঃখ বোধ করেন? তা আর বলিস না মা, সিঙ্গেল লাইফ যে কি দুর্বিষহ কেটেছে আমার তা বলে বোঝাতে পারবো না। নিজেকে কেমন অনাথ অনাথ লাগতো ছ্যাও। আরও কিছুক্ষণ মশকরা করে ওরা সবাই মিলে নীরকে স্টেজে নিয়ে গেল। পরিকল্পনা মতো নীরের সাথে মেয়েরা থেকে গেল আর পুরুষরা চলে গেল সাভাসের দিকে। এই এতদিনের নির্লিপ্ততার পর আজ সাভাস চোখ তুলে তাকালো। পর্দার জন্য স্পষ্টভাবে কিছু দেখা না গেলেও বুঝতে পারল ওপাশে একটা মিষ্টি পরী বসে আছে, যে কিছুক্ষণের মধ্যেই ওর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। কাজী সাহেব চলে আসার সাথেই সবাই তর্জর করতে লাগলো। সবকিছু গুছিয়ে নিয়ে কাজী সাহেব সাভাসকে কবুল বলতে বললেন। সাভাস পাক্কা 30 সেকেন্ড সময় নেওয়ার পর রাশভারী গলায় স্পষ্টভাবে বলল, কবুল। নীরের সেই অস্থিরতাটা এবার চরম আকার ধারণ করল। মাথা কাজ করা বন্ধ করে দিল কাজী সাহেব এবার বলতে লাগলেন, শেখ সাজিদ হাসানের জ্যেষ্ঠ পুত্র শেখ সাভাস হাসান গহনাবাবদ নগদ 10 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ পূর্বক আপনাকে বিবাহ করতে এসেছেন, রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ। নীর হাঁসফাঁস করে উঠল, ওর ভিতরটা হাহাকার করে উঠল। হাত দুটো থরথর করে কাঁপতেছে, গলা ঠোঁটো কাঁপছে, যার দরুন ও মুখ দিয়ে কিছুই উচ্চারণ করতে পারছে না। আশেপাশে থেকে সবাই ওকে আলহামদুলিল্লাহ বলার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু সেসব কিছুই ওর কানে আসছে না। এমন সময় শক্ত একটা হাত ওর কম্পমান হাতে হাত রাখল। নির্ধীর গতিতে চোখ তুলে তাকিয়ে দেখল নাভিন। এবার ওর অবাধ্য চোখের পানিগুলো কোনো বাধা না মেনে গড়িয়ে পড়তে লাগলো। নাভিন মেয়ের হাত আরো শক্ত করে ধরে ওকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, মা আলহামদুলিল্লাহ বলো, জেনে রাখো এই একটা আলহামদুলিল্লাহ বলার পর তুমি নতুন এক সম্পর্ক, নতুন এক জীবন, নতুন এক দায়িত্ববোধের সাথে পরিচিত হতে যাচ্ছ। কিন্তু আমার আর তোমার মাম্মার কাছে তুমি সেই ছোট্ট নিরি থেকে যাবে যে পুরো বাড়ি ছুটে বেড়াত, মায়ের শাড়ি কাচি দিয়ে কাটার পর বাবার পিছনে গিয়ে লুকাত মাম্মার ক্যারাটে থেকে বাঁচার জন্য। নীর ঝরঝর করে কাঁদতে লাগলো। রাইমাও নিজেকে সামালাতে পারছে না, একমাত্র সন্তান বলে কথা সহ্য করতে পারছে না। নাভিন চুপ করে নিজের দুর্বল সত্তাকে যথাসম্ভব সামলিয়ে মেয়ের চোখের পানি মুছে ওর কপালে চুমু খেয়ে বলল, বলো মা। নীর চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব বললেন, সবাই শুনেছেন? মা আরেকবার বলো। নীর আবার বলল, আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করল। রিয়াদ আর তুষার মিষ্টি বিলাতে শুরু করলো। সবাইকে মিষ্টি দেওয়া শেষ করে তুষার 5 প্যাকেট মিষ্টি নিয়ে উঠানের দিকে চলে গেল একদল উৎসুক ছেলে মেয়েকে মিষ্টি দেওয়ার জন্য। ওরা নিজেদের একজন পাগল লেখিকার পাঠক পাঠিকা দাবি করছিল, তাই তুষার খুশি মনে ওদের সবাইকে মিষ্টি খাওয়াল। উঠান থেকে ফিরে আসতেই শেহনাজ ওকে আটকে দিয়ে বলল, এই তুষার ভাই, আমাকে মিষ্টি দিলেন না কেন? তুই না একটু আগে ফুফামশাইয়ের থেকে দুটো মিষ্টি নিয়ে খেলি? খেয়েছি তো। সেগুলো তো ফুফামশাই দিয়েছে, আপনি তো আর দেননি।
তুষার ভ্রু কুঁচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওর হাতে এক প্যাকেট মিষ্টি দিয়ে বলল, ধর যত ইচ্ছা খা। বলে তুষার পাশ কেটে যেতে ধরেও ফিরে এসে বলল, অবশ্য তোর মিষ্টি খাওয়া ঠিক হচ্ছে না, কারণ নিজ জাতির কাউকে খাওয়া নিষ্ঠুরতা, অমানবিকতার পরিচায়ক। কথাটা বলা শেষ করে তুষার বাঁকা হাসল, অতঃপর শীষ বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। পিছনে শেহনাজ দ্বিধান্বিত মুখে দাঁড়িয়ে আছে, ও মিষ্টিগুলো এক পলক দেখে বিড়বিড় করে বলল, নিজ জাতির কাউকে খাওয়া মানে? উনি কি আমাকে মিষ্টি বলে গেলেন? সাভাস আর নীর পাশাপাশি বসে খাবার খাচ্ছে, ওদের সাথে শেহনাজ, তুষার, স্বাধীন আর তুবাও খাচ্ছে। আয়েশা অসুস্থ বোধ করায় বিয়ে পড়ানোর পরপরই বাড়ি ওকে নিয়ে হাসান ভিলায় ফিরে গেছে। নীরের চোখ দুটো লাল হয়ে আছে। সাভাস কবুল বলার পর সমস্ত মনোযোগ নীরের দিকে রেখেছিল। ওর কান্না, ওর অস্থিরতা আর সবশেষে কাঙ্ক্ষিত শব্দটা বলে চিরতরে নিজেকে সাভাসের নামে করে দেওয়া সবকিছু দেখেছে ও। আবার একটু তাকালো নীরের দিকে। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসল সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত। রাইমা এমনভাবে নীরকে নিজের সাথে জড়িয়ে রেখেছে যেন ও পণ করেছে মেয়েকে আজ ছাড়বে না, মানে ছাড়বে না। নাভিন মা মেয়ের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে ছলো চোখে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তানিয়া গিয়ে রাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সোনা, নীর কি অন্য কোথাও যাচ্ছে? আমাদের কাছেই তো থাকবে, কাঁদিস না। যখন ইচ্ছা হবে গিয়ে নিয়ে আসবি, আর কখনো রেগে গেলে ওর উপর ক্যারাটে প্রয়োগ না করে আমাদের কাছে রেখে আসিস, সিম্পল। রাইমা অবশেষে মেয়েকে ছাড়ল, কিন্তু কান্না এখনো বন্ধ করতে পারল না। নীর তো কেঁদে কেঁদে নিজের অবস্থাই খারাপ করে ফেলেছে। মায়ের থেকে ছাড়া পেয়ে ও বাবাকে গিয়ে জড়িয়ে ধরল। নাভিন ভীষণ শক্ত মানসিকতার পরিচয় দিল, কাঁদল না, বরং মেয়েকে সান্ত্বনা দিতে লাগলো বিভিন্নভাবে। অন্যদিকে তানিয়া রাইমাকে ঝাঁকিয়ে বলল, কাঁদিস না তো, এমন তো না যে তোর মেয়ে একটা দাজ্জাল শাশুড়ি পেতে চলেছে। ও সিনুকে শাশুড়ি হিসেবে পাচ্ছে, বুঝলি? রাইমা কান্নারত অবস্থাতেই ঠাট্টা করে বলল, সেই জন্যেই তো কাঁদছি। সিনুর কাছে আমার মেয়ে নিরাপদ নয় ভাই, ও নিজে পাগল, আমার মেয়েকেও পাগল বানিয়ে ছাড়বে। সাজিদ গলা খাকারি দিয়ে বলল, আমি সহমত। ভারী গুমোট পরিবেশটা মুহূর্তেই হাসিতে ভরে উঠল। তানিয়া হাসতে হাসতে বলল, ভাগ্যিস সিনু নেই এখানে, নয়তো আপনাকে আর রাইমাকে কি যে করতো কে জানে। রাইমা কাটকাট গলায় বলল, এত দাঁত বের করিস না, সিনুর দলে তুইও পড়িস, সেই জন্য তো আমার এত ভয়। মেহমেদ উচ্ছ্বসিত হয়ে বলল, হোয়াটএভার, এবার আমিও সহমত। তানিয়ার হাসি বন্ধ হয়ে গেল। ও কটমট দৃষ্টিতে রাইমা আর মেহমেদের দিকে তাকালো, কিন্তু ভদ্রতার খাতিরে আর হিসাব নিল না। অবশ্য বলা যায় না, হয়তো মনে মনে হিসাব নিয়েও ফেলেছে। কিছুক্ষণ পর নাভিন এসে নীরকে সাভাসের হাতে তুলে দিয়ে বলল, একটু ওকে সামলে নিও বাবা, তোমার কাছে আমার মূল্যবান সম্পদটা আমানত হিসেবে রেখে দিলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই আমানতের কোনরূপ খেয়ানত করো না। সাভাস শান্ত গলায় বলল, করব না ইনশাআল্লাহ। হাসান ভিলায় পুষ্পসজ্জিত গাড়ি এসে পৌঁছালো, যার ভিতরে একটা ফুল বসে আছে। সেই ফুলটাকে গিয়ে গাড়ি থেকে নামাল সিনু, নামিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে ওর হাত ধরে ভিতরে প্রবেশ করিয়ে বলল, পদার্পণ কর তোর নতুন সংসারে, আমার সাভাসের বউ, আমার ছোট্ট নীর। নীর ঘুরে ঘুরে বাড়িটাকে দেখতে লাগলো, খুব চেনা বাড়িটাও আজ কেমন যেন অচেনা লাগছে। তাই সিনুর হাত ছাড়ছে নাও, তা দেখে মুচকি হেসে সিনু ওকে নিয়ে সাভাসের রুমে রেখে আসল। শেহনাজ কিছুক্ষণ ওর সাথে বসে থাকার পর চলে যেতে নিলেই নীর বলে উঠল, যাচ্ছিস কেন? একটা ব্যবসায়িক কাজ আছে, তুই বুঝবি না। বলে শেহনাজ চলে গেল। নীর অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ বিছানার দিকে ভালোভাবে নজর পড়তেই দেখল সাদা ডেইজি দিয়ে পুরো বিছানাটা সাজানো। মায়ের বদৌলতে ডেইজির প্রতি নীরের একটা আকর্ষণ ছিল, তাই বেশ অবাক হলো ও। হঠাৎ দরজায় চেঁচামেচির আওয়াজ শুনতাই নীর শেহনাজের বলা কথাটা বুঝতে পারল। ওরা দরজা আটকে টাকা হাসিল করার চেষ্টা করছে। দরজার সামনে তুবা, শেহনাজ, আয়েশা, তুষার, স্বাধীন আর বাড়িশ টানটান হয়ে দাঁড়িয়ে আছে। সাভাস এক এক করে সবার দিকে তাকিয়ে বলল, কি চাই? রাস্তায় বসলে ভালো ইনকাম হবে, অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুষার বলে উঠল, আমাদের ইনকাম নিয়ে তোকে ভাবতে হবে না, তুই 6,000 টাকা দে। বেশি চাইলাম না, মানবতার খাতিরে, নয়তো 6 জনের জন্য 6 কোটি টাকা আবদার করতাম। আর চাইলেই বা কি? আমি মনে হয় তোদের টাকা দেওয়ার জন্য নাচতেছি। টাকা না দিলে ভিতরে যেতে পারবি না। তাতে কি?
থাক এখানে, আমি গেলাম গেস্ট রুমে। সাভাস সত্যি সত্যি গেস্ট রুমের দিকে যেতে ধরলে সবাই ওকে আটকে দিয়ে বলল, এই যাস না, যা দিবি তাই নিব। সাভাস বাঁকা হেসে তুষারের হাতে 60 টাকা দিয়ে বলল, চকলেট কিনে খাস। সাভাস ওদের রিয়েকশন দেখার আগেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এদিকে সবাই আহাম্মক হয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। আয়শা আর তুবা রেগে বম হয়ে গেলে বারিশার স্বাধীন ওদের সান্ত্বনা দিতে দিতে নিজেদের রুমের দিকে চলে গেল, কিন্তু তুষার আর শেহনাজ এখনো ওখানে দাঁড়িয়ে আছে। ওদের কে সান্ত্বনা দিবে? আশ্চর্য। সাভাস এক পলক নীরের দিকে তাকিয়ে বাথরুমে চলে গেল পোশাক পাল্টানোর জন্য। বিয়েতে যাওয়ার আগেই সাভাস বিয়ের জন্য নফল নামাজ পড়ে নিয়েছিল, তাই বাথরুম থেকে এসে ধীর কণ্ঠে বলল, পোশাক পাল্টে ঘুমা। নীর কিছুক্ষণ চুপ থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে চলে গেল। পোশাক পাল্টানো শেষে ও বিছানায় গা এলিয়ে দিল। সাভাস সোফায় গিয়ে শুয়ে পড়েছে ইতোমধ্যে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীর ঘুমিয়ে পড়ল। সাভাস এখনো ঘুমায়নি। নীর ঘুমিয়ে যাওয়ার কিছু সময় পর ও উঠে গিয়ে নীরের সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসল। কয়েক সেকেন্ড চুপ থেকে নীরের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও বলল, আয়েশা ভুল কিছু বলেনি অবশ্য। আমার বউয়ের চোখ গরুর মতোই টানা টানা। হরিণের চেয়ে গরুর চোখগুলোই বেশি ফ্যাসিনেটিং লাগে আমার কাছে। তবে ঝাড়ুর মতো চুল না, ঘোড়ার লেজের মতো সিল্ক চুল আমার বউয়ের। জলহস্তির মতো চিকন না হলেও বাঁশগাছের মতো মোটা আমার বউ। এইসব কথা বলতে যখন সাভাস ব্যস্ত ঠিক তখন নির্ঘুমের ঘোরে সাভাসকে নিজের দিকে টেনে ওর ঠোঁটে চুমু খেল। ঘটনার আকস্মিকতায় সাভাসের চোখ ছানাবড়া হয়ে গেল। ও তোরাক করে মেঝে থেকে উঠে লজ্জা পেয়ে হাত দিয়ে ঠোঁট ডেকে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো। আয়নায় গিয়ে একবার নিজের ঠোঁটের দিকে তাকালো, আবার পিছু ঘুরে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকালো। এভাবে কয়েক মিনিট এদিক ওদিক করার পর সাভাস কাটকাট গলায় বলল, আশ্চর্য, আমার কি লজ্জা নেই? খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সাভাসের। অবশ্য ঘুম ভাঙার জন্য তো ঘুমানোও প্রয়োজন, কিন্তু সাভাস তো সারারাত ঘুমাতেই পারেনি। ঠোঁটে হাত চেপে রেখে ও 1 মিনিট পর পর নীরের দিকে তাকিয়ে বলেছে, কি আশ্চর্য। এভাবেই কিছুক্ষণ চলে যাওয়ার পর ফজরের আজান কানে আসতেই সাভাস সোফা থেকে উঠে বাথরুমে চলে গেল অজু করার জন্য। বাথরুম থেকে বেরিয়ে নীরের কানের কাছে অ্যালার্ম বাজিয়ে সাভাস চটজলদি রুম থেকে এক প্রকার পালিয়ে গেল। নীর চোখ পিটপিট করে আশেপাশে তাকিয়ে দেখল রুমে কেউ নেই। ও আরও কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে হাই তুলতে তুলতে অজু করার জন্য চলে গেল। একটা লাল রঙের সুতি কাপড় দিয়ে নিজেকে সজ্জিত করে নীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখল খুঁটিয়ে খুঁটিয়ে। ও শাড়ি পরতে পারে অনেক আগে থেকেই, যদিও খুব একটা পরে না, তবুও শখের বশে শিখে রেখেছিল। এমন সময় শেহনাজ গমরা মুখে ওদের রুমে চলে আসল। ওর মুখভঙ্গি ভ্রু কুঁচকে কিছু সময় পর্যবেক্ষণ করে নীর বলল, কি ব্যাপার বল তো? শেহনাজ বুকে দুহাত গুজে সোফায় গিয়ে ধপ করে বসে বলল, আমি এই প্রথমবার খুব রেগে আছি। নীর ওর পাশে বসে সামান্য হেসে বলল, কেন রে? কে কি করেছে তোর সাথে? আমার সাথে বাটপারি করেছে, অবশ্য শুধু আমার সাথে না, আমাদের সবার সাথে। কে সেই ব্যক্তি যে সবাইকে বোকা বানালো? কে আবার? তোর স্বামী আর আমার ভাই। নীরের হাসি বন্ধ হয়ে গেল। স্বামী শব্দটা অনেক ভারী ভারী লাগলো ওর কাছে, কেমন যেন আলাদা একটা অনুভূতি হতে লাগলো। ওর দিকে দৃষ্টিপাত না দিয়ে শেহনাজ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এত সুন্দর করে রুম সাজালাম, তার বিনিময়ে মাত্র 6,000 টাকা চেয়েছিলাম, কিন্তু ওই কিপটা তুষার ভাইয়ের হাতে 60 টাকা ধরিয়ে দিয়ে বলে কিনা চকলেট কিনে খাস। নীরের খুব হাসি পেল। অহেসে উঠে বলল, এমনভাবে মানুষ ঠকতে পারে সেটা ভাবতেও পারিনি, তাও কিনা তুষার ভাইয়াও ঠকেছে। অবিশ্বাস্য। হাসবি না, ভাইয়ার থেকে উপযুক্ত টাকা আদায় না করা পর্যন্ত ওকে আর এই রুমে প্রবেশ করতে দিব না। দুলাভাইরা ওকে নিচে আটকে রেখেছে, তুইও ভুলে ওর আশেপাশে ঘাসবি না, নয়তো তোর নাক ফাটিয়ে দিব। নীর কিছু বলল না। শেহনাজ আরও কিছুক্ষণ বকবক করে নীরকে নিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই নীর দেখতে পেল রাগে টমেটোর মতো লাল হয়ে যাওয়া একটা গম্ভীর মুখকে, যাকে দুপাশ থেকে আষ্টেপৃষ্ঠে আটকে রেখেছে বারিশা আর স্বাধীন। সাভাসের এক্সপ্রেশন দেখে যে কেউ হেসে ফেলবে। নীর বহুকষ্টে নিজের হাসি আটকে চুপচাপ নিচে চলে গেল। ওখানে সবাই বসে বসে গল্প করছে। মাঝখানে একটা বড় আকারের টেবিলে নানা প্রকার স্ন্যাক্স, ফলমূল রাখা, যার যেটা ইচ্ছা হচ্ছে সে সেটা খাচ্ছে। সাভাসের রাগ তরতর করে বাড়ছে। মনে হচ্ছে দুটোকে ঘাড় ধরে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতে।
কিন্তু বোনদের বিধবা বানাতে চায় না জন্য ও ধৈর্য ধরে বসে আছে, কিন্তু রাগ তো ধৈর্য ধরছে না, সে তো সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে, কিন্তু সেই রাগটা নিমিষেই উধাও হয়ে গেল নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখতেই। নীর সকলের সাথে টুকটাক কথা বলে শেহনাজের সাথে গিয়ে বসে পড়ল। সাভাস ওর প্রতিটা পদক্ষেপ একদৃষ্টিতে দেখেই চলেছে, যার দরুন বারিশ আর স্বাধীন কখন ওর পাশ থেকে উঠে গেছে সেটা ও টেরই পায়নি। সাভাস যেমন একদৃষ্টিতে একজনের দিকে তাকিয়ে আছে, তেমনি আর একজন ওর দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। সাজিদ কফি খাচ্ছিল, হঠাৎ ছেলের দিকে নজর যেতেই ওর ভ্রু খানিকটা কুঁচকে গেল, কারণ ওর মধ্যে নিজের যৌবনকালের সাজিদকে দেখতে পাচ্ছে ও। কিন্তু হঠাৎ করে কোথা থেকে আয়শা এসে সাভাসের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল, আর কি জানি একটা বলল যেটা সাজিদ শুনতে পেল না। কিন্তু এমন ঘটনায় গরম গরম কফি ওর হাতে পড়ে গেল, ফলে ও সামান্য আর্তনাদ করে উঠল। সবাই চকিতে ওর দিকে মনোযোগ দিল। সিনু ওর কাছে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, করেছেন কি? একটু খেয়াল রাখতে পারেন না? সাজিদ কোনো জবাব না দিয়ে অস্পষ্ট হাসল, তা খেয়াল করে সিনু কপাল কুঁচকে বলল, আবার দাঁত কেলাচ্ছেন কেন? আয়েশা বাবার হাতে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলল, দেখবে তো নাকি? দিন দিন কি জোয়ান হচ্ছ তুমি। সাজিদ আয়েশার দিকে তাকিয়ে আবার হাসল, ওর কিছুক্ষণ আগের দৃশ্যটা চোখের সামনে বারবার ভাসতেছে, যার দরুন হাসি আটকাতে পারছে না। ওর মুখের হাসি দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ সাজিদ সচরাচর হাসে না। সিনু দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, নাটক! এই বুড়ো পাগল হয়ে গেছে, সবাই সরো ওটার থেকে। আবার বলে কিনা আমি পাগল, অস্বীকার করে লাভ নেই, তানিয়া আমাকে সব বলেছে, এর হিসাব তো আমি পড়ে নিচ্ছি, বিয়ের ঝামেলাটা আগে যাক। সবাই হাসতে লাগলো, কিন্তু সাজিদের হাসি বন্ধ হয়ে গেল। অন্যদিকে সাভাস আয়েশার সাথে তুমুল ঝগড়া করতে লাগলো তখনকার সেই থাপ্পড়ের জন্য। ওদের অবশ্য কেউ পাত্তা দিল না, কারণ এটা নর্মাল হয়ে গেছে সবার কাছে। সাভাস বুকে হাত গুজে সোফায় বসে বলল, তোর বাচ্চাটা আগে হতে দে, তারপর এই থাপ্পড়ের বদলা নিব আমি। তোর বাচ্চাকে এমন জ্বালাব যে থাক না বলি, শুধু দুনিয়ায় আসতে দে। আয়েশা পেটে হাত রেখে ওর পাশে বসে বলল, তোর মনে হয় বাচ্চা হবে না? আর তাছাড়াও বাচ্চা লাগবে কেন? তোর বউ দেখবে সে কত বড় মাপের কুটনি ননদ পেয়েছে। শুধু একদিন যেতে দে, আমার ডাইনি রূপ সবাইকে দেখাবো। হ্যাঁ, দ্রুত দেখাস প্লিজ, কারণ কতকাল আর ভালো মানুষের অভিনয় করবি? নিজের আসল রূপে দ্রুত ফিরে আয় বাল। শেহনাজ ইদানিং শার্লক হোমস হয়ে গেছে, এর অবশ্য যথাযথ কারণও আছে। সেই কারণটা হচ্ছে কিছুদিন আগে ও পুরো শার্লক হোমস সিরিজটা পড়েছে। এর পিছনে আবার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এনটা ক্যা। তুষারের নোটবুকে লেখা সেই এনটা ক্যা। নীর তো এখন সাভাসের বউ, তাহলে আর কে আছে? শেহনাজের ছোট্ট মাথা এত চাপ নিতে পারছে না, অযথা নিজেকে শার্লক হোমসের সাথে তুলনা করে শার্লক হোমসের মান সম্মান কারেন্ট মরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একটা পুরো খাতা হাবিজাবি ছাতার মাথা সূত্র লিখে সেই খাতারও মান সম্মান খাইয়ে দিয়েছে ও। সাভাস নীরের বিয়ে হওয়ার 1 সপ্তাহ পার হয়ে গেছে। সেই বিয়ের দিন থেকে শেহনাজ এই গোয়েন্দাগিরি কাজকারবার করে চলেছে, কিন্তু যেখান থেকে শুরু করেছিল এখনো সেখানেই আটকে আছে। শুধু লাভের লাভ একটাই হয়েছে, আর সেটা হচ্ছে ওর মাথাটা আরেকটু আউলিয়ে গেছে। এমন সময় আয়শা ওর রুমে প্রবেশ করাই শেহনাজ তড়িঘড়ি করে খাতাটা নিজের পাছার নিচে লুকিয়ে ফেলল। আয়শা শারীরিকভাবে অসুস্থ থাকায় অতটা খেয়াল করল না। ওর 9 মাস চলছে, না জানি কখন পোটলাটা তবলা বাজাতে বাজাতে বলে, মাম্মা আমি আসছি, বাবাকে জিম করতে বলো, যেন এক থাপ্পড় দিয়ে পাছা লাল করে দিতে পারে। শেহনাজ হাসি হাসি মুখে বলল, আপু এ অবস্থায় হাঁটা চলা করো না তো এত, জিজু এসে আবার রাগ দেখাবে। আয়েশা পেটে হাত চেপে আস্তে আস্তে হেঁটে বিছানায় গিয়ে বসে বলল, বাদ দে ওটার কথা, এমন ভাব দেখায় যেন এই দুনিয়ায় উনিই প্রথম বাবা হতে চলেছেন। দেখিস পরের বার উনার পেটে বাচ্চা রেখে দিব আমি। শেহনাজ জোরে জোরে হেসে উঠে বলল, আপু তুমি একটা জীবন্ত লেজেন্ড, আমি অন্য মানুষের সন্তান মানে ছেলে সন্তান হলে তোমাকেই বিয়ে করতাম। পাগল হয়ে যেতি রে ভ্যাবলি। আরও কিছুক্ষণ গল্প করার পর শেহনাজ চেয়ারের উপর মোচড়ামুচড়ি করতে লাগলো। খাতার উপর বসে থাকার দরুন ওর ভীষণ অস্বস্তি হতে লাগলো। ওর অবস্থা দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি হয়েছে রে? এমন বান্দরের মতো লম্ফঝম্প করার কারণ কি? হঠাৎ খাতার দিকে নজর যেতেই আয়েশা বসা থেকে উঠে সেদিকে যেতে যেতে বলল, কিসের উপর বসে আছিস?
আমার থেকে কি লুকাতে চাচ্ছিস বল তো সেজো। শেহনাজ প্রচণ্ড ঘাবড়ে গেল ও আমতা আমতা করতে লাগলো। আয়েশা ওর কাছাকাছি চলে আসার পর হঠাৎ ও পেটে হাত চেপে আর্তনাদ করতে লাগলো। তা দেখে শেহনাজ তোরাক করে বসা থেকে উঠে ওকে ধরে বলল, আপু কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন করছো কেন? আয়েশা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছিল। সেজুর প্রশ্ন শুনে ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। ও খেকিয়ে উঠে বলল, আমার চুলকানি উঠেছে তাই নাচছি। নাচবি? আয় নাচি। শেহনাজ চোখ বড় বড় করে বনের দিকে তাকিয়ে বলল, সত্যি? আচ্ছা কিভাবে নাচবে? কোন নাচটা নাচতে তোমার ইজি লাগবে আপু? আয়েশা অবিশ্বাস্য দৃষ্টিতে কয়েক সেকেন্ড শেহনাজের উৎসুক মুখটার দিকে তাকিয়ে থেকে আচমকা ওর গালে হোঁটা দিয়ে বলল, বেয়াদব অ্যানাকন্ডা সাপের বাচ্চা বাইরে আসতে চাচ্ছে। সবাইকে ডেকে আনো, ডাক্তার ডাক। শেহনাজ এক সেকেন্ড চুপ থেকে জোরে চিৎকার করে বলল, হুররে খালাম্নি হব, কি মজা! পরে চিল্লাস, আগে আমার ব্যবস্থা কর। ও হ্যাঁ হ্যাঁ বলে শেহনাজ যেতে ধরে রুমের মধ্যেই উল্টে পড়ল। তৎক্ষণাৎ উঠে পড়ে আয়েশার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি বলে রুমের বাইরে গিয়ে আবার পড়ে গেল। সবাইকে ডেকে আনতে গিয়ে শেহনাজ কমপক্ষে 5বার চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। আয়েশা যে রাগে ওকে ভস্ম করে দেয়নি এটা ওর না হওয়া অসহায় স্বামীর ভাগ্য। সবার মধ্যে অস্থিরতা, সবার চোখের সামনে সিনুর ডেলিভারির দিনের দৃশ্যগুলো এসে হানা দিচ্ছে। সেই দুর্বিষহ মুহূর্ত যেন আর না দেখতে হয়। মনে মনে সেই দোয়াই করছে সকলে। হাসান ভিলার সবাই উপস্থিত হলেও বারিশ এখনো আসেনি। ওকে কিছুক্ষণ আগে সাভাস ফোন করে আয়েশার অবস্থার কথা বলেছে। আয়েশাকে ভিতরে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। বেচারি ঘাবড়ে আছে ভীষণ। প্রথমবার মা হতে যাচ্ছে, ঘাবড়ানোটা স্বাভাবিক। তার উপর স্বামী সাথে নেই। ওর এই ভাবনার মধ্যেই বারিশ মেঝের উপর টর্নেডো তুলে ওখানে চলে আসল। ওর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। রীতিমতো হাঁপাতে হাঁপাতে জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাভাস বাদাম খাওয়া বাদ দিয়ে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, 5 মিনিট আগেই না ফোন করে বললাম। উড়ে উড়ে এলো নাকি? বলা তো যায় না। হেলিকপ্টার হয়তো ভাড়া করেছিল। কিন্তু এই আহাম্মককে হেলিকপ্টার দিল কে? নিজের চিন্তাকে পাশে রেখে সাভাস আবারও বাদাম খেতে লাগলো। নীর ওর পাশে এসে বলল, আপনি এই অবস্থাতেও বাদাম কিভাবে খাচ্ছেন? ভয় করছে না সাভাস ভাইয়া? সাভাস চকিতে নীরের দিকে তাকালো, অতঃপর আরও একটা বাদাম খেয়ে বলল, আমাকে ভাইয়া বলতে যেমন তোর ভয় করেনি তেমনি আমারও ভয় করছে না। তাছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আল্লাহর রহমতে আমার বোন আর নতুন পোটলার কিছুই হবে না। এ বিশ্বাস আমার আছে, কিন্তু বারিশ সারের কি হবে সে বিষয়ে আমি জানি না। নীর সাভাসের টিটকারিতে লজ্জা পেয়ে গেল, কিন্তু কি করবে? এখনো নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি ও। বারিশের চেঁচামেচিতে নীর লজ্জা থেকে বেরিয়ে সামনের দিকে তাকালো। আয়েশা বারিশের কান টেনে ধরে বলছে, কতক্ষণ থেকে একা একা ব্যথা সহ্য করছি আর আপনি এখন এসেছেন ঢং দেখাতে? সত্যি বলছি পরেরবার আপনি প্রেগনেন্ট হবেন, আমি হতে পারবো না। বারিশ চাপা আর্তনাদ করে বলল, আহ ছাড়ো, ব্যথা লাগছে আয়েশো। আমারও লাগছে বারিশও। সিনু আর তানিয়া এসে আয়েশার হাত থেকে বারিশকে বাঁচাল। মহিলা ডাক্তারটা চলে আসতেই সাজিদ নিজের নীরবতা ভেঙে চট জলদি মেয়ের কাছে চলে আসল। আয়েশার লেবার পেইন উঠেছে শোনার পর থেকেই ও থম মেরেছিল। ও মেয়ের পাশে গিয়ে ওর হাত আলতো করে ধরে অস্থির চোখে একদৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার এমন রূপ দেখে আয়েশা ব্যথার কথা ভুলে গেল। ও নিজেও বাবার হাত আলতো করে ধরল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সাজিদের অস্থিরতা দ্বিগুণ হয়ে গেলে আয়েশা শান্ত স্বরে বলতে লাগলো, রিল্যাক্স বাবা, আমার কিছুই হবে না। একটাই শুধু পার্থক্য হবে, আর সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাব, ডাবল হয়ে ফিরব, ব্যাস এটুকুই। সাজিদ তবুও মেয়ের হাত ছাড়ছে না। ওর ভীষণ ভয় হচ্ছে। শেহনাজের জন্মের সময় যে ট্রমার সম্মুখীন হয়েছিল এখনো সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়নি ও। আয়েশা এবার মুচকি হেসে বলতে লাগলো, ও বাবা এমন করছো কেন? আমি যাব আর আসবো, আল্লাহর উপর বিশ্বাস আছে আমার, তুমিও মনে প্রাণে বিশ্বাস করতে পারো। সাজিদ মাথা উপর নিচ ঝাঁকাল, মুখে কিছু বলল না। মেয়ের কপালে চুমু খেয়েও আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে সিনু তানিয়াকে বলতে লাগলো, যেখানে বাবা হয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল সেখানে কিনা মেয়েই বাবাকে সান্ত্বনা দিচ্ছে, আশ্চর্য।
এমন পরিস্থিতিতে আরও একবার ফেলেছিল এই বুড়ো বাচ্চারা যখন ছোট ছিল তখন এই রামছাগলকে ভাত তুলে খাওয়াতে হতো যেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো একা একা খেত। শাশুড়ি মা এ কেমন প্রোডাক্ট রেখে গেছে আমার জন্য। তানিয়া ওর কথা শুনে হাসতে লাগলো, হঠাৎ একদিকে চোখ যেতেই ও হাসি বন্ধ করে কাটকাট গলায় বলল, একটা না দুটো রেখে গেছে, আমারটাকে দেখ অলরেডি মিষ্টি বিলানো শুরু করে দিয়েছে। সিনু তাকিয়ে দেখল মেহমেদ হাসপাতালের সবাইকে মিষ্টি দিচ্ছে আর বাচ্চার জন্য দোয়া করতে বলছে। ওর থেকে নজর সরতে না সরতেই দেখল বাড়ির মহিলা ডাক্তারটাকে রীতিমতো ট্রেনিং দিচ্ছে, এমন ভান করছে যেন ও নিজেই ডাক্তার। তানিয়া ইশারা করতেই সিনু স্বাধীনের দিকে তাকালো, ও একটা চশমা পরা বৃদ্ধ লোকের সাথে এমন মধুর আলাপ জুড়ে দিয়েছে যা বলার মতো না। ওরা দুবার থেকে স্বাধীনের এই অস্বাভাবিক আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে জেনেছিল। সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ রে তানি, আমি ভেবেছিলাম আমাদের চেয়ে বড় পাগল আর কেউ হতে পারবে না, কিন্তু আমাদের বাচ্চা আর মেয়ে জামাই দুটো দেখছি পাগল হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গেছে। আমরাও পাগল, স্বামীগুলোও পাগল, বাচ্চাগুলোও পাগল, এখন দেখছি জামাইগুলোও পাগল। এই ছিল ভাগ্যে। তানিয়া হেসে উঠে বলল, তা যা বলেছিস, কিন্তু বড়ই কিউট আমাদের ফ্যামিলিটা, এদের থেকে একটুও হিসাব নিতে ইচ্ছা করে না। মহিলা ডাক্তারটা বারিশের ইনভেস্টিগেশন থেকে বহু কষ্টে রেহাই পেয়ে আয়েশাকে ভিতরে নিয়ে গেল দুজন নার্সকে সাথে নিয়ে। দরজা বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত আয়েশা সকলের দিকে তাকিয়ে থাকলো, সবশেষে তাকালো বারিশের দিকে যে অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। পাক্কা 1 ঘন্টার চরম অস্থিরতার পর একটা ছোট্ট বাচ্চার রিনরিনে গলার কান্নার আওয়াজ শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। নতুন অতিথিকে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ডাক্তারটা বেরিয়ে আসতেই বারিশ তার সম্মুখে চলে গেল, ওর সারা শরীর কাঁপতেছে। ওর কম্পমান শরীরের দিকে তাকিয়ে ডাক্তার বলল, বাচ্চাকে নিতে পারবেন? আপনি তো কাঁপছেন। বারিশ অস্থির ভাবে বলতে লাগলো, পারবো পারবো, আমার বাচ্চাকে আমি নিতে পারবো। ডাক্তারটা মুচকি হেসে বারিশের হাতে বাচ্চাটাকে দিয়ে বলল, নিন আপনার ছেলেকে। বারিশ নিজের ছেলেকে এমনভাবে ধরল যেন একটুও কষ্ট না পায় বাচ্চাটা, আর ভুলেও যেন হাত থেকে পড়ে না যায়। এক ধ্যানে বাচ্চাটাকে দেখতে থাকলো তো দেখতেই থাকলো। সাজিদ ওর কাছে গিয়ে গলা খাকারি দিল, বারিশ ছেলের দিকে চোখ নিবন্ধ রেখেই বলল, কি? আমাকে দাও। কেন দিব? কেন দিবে না? এটা আমার বাচ্চা। এটা আমার বাচ্চার বাচ্চা। এটা অনেক দূরের সম্পর্ক হয়ে যায় বাবা, আপনি আপনার বাচ্চার কাছে যান আর আমি আমার বাচ্চা নিয়ে একটু থাকি। বারিশ দাও বলছি। ডিস্টার্ব করবেন না বাবা। সাজিদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলো, মেহমেদ দাঁত কেলিয়ে ওর কাছে গিয়ে বলল, দেখ কেমন মজা। হোয়াটেভার, আমার বাচ্চাকে মানে তুষারকে জন্মের পর ছিনিয়ে নেওয়ার শাস্তি অবশেষে পেলি, শান্তি শান্তি। সাজিদ অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো, তা দেখে মেহমেদ আবারও বলল, শান্তি শান্তি। আরও কিছুক্ষণ পর বারিশ নিজের ছেলেকে সবার কাছে দিল, এক এক করে সবাই বাচ্চাটাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। বাচ্চার কানে আজান তো দিয়েছে বারিশ, কিন্তু নাম রাখার দায়িত্বটা আয়েশা পালন করবে, কিন্তু এখন পারবে না কারণ বেচারি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে আছে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, আয়েশা নিজের ছেলের নাম রেখেছে আলিফ আহমেদ। আলিফ এখন হাসান ভিলার সকলের চোখের মণি। বারিশ অনেক যুক্তি দেখানোর পর আজ নিজের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ওর একটাই কথা, 5 মাসের জায়গায় বেশি সময় থেকেছে আয়েশা আর না, এবার আমার সাথে যাবে ওরা। আবারও সাজিদের সাথে ওর মনোমালিন্য হতে ধরেছিল, কিন্তু হাসান ভিলার আইনস্টাইন তা খুবই পারদর্শিতার সহিত সামলে নিয়েছে। আলিফ চলে যাওয়ার পর বাড়িটা খা খা মরুভূমি হয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছে। সবাই বলতে সবাই না, সাভাস নিজের রুমেই আছে, অবিবাহিত আর বিবাহিত জীবনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারছে না ও, শুধু নিজের রুমে ছোট্ট একটা পরী ঘুরঘুর করছে। তা বাদে সবকিছু আগের মতোই। সাভাস নীরের সাথে এখন আগের মতোই কথা বলে, তবে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি ওদের মধ্যে। একটু পর নীর রুমে চলে আসল এক বাটি বাদাম নিয়ে, সেগুলো সাভাসের সম্মুখে রেখে বলল, এই নিন বাদাম খান। সাভাস বাদামগুলো নিয়ে খেতে শুরু করলো। নীর এখনো দাঁড়িয়ে আছে দেখে ও বলতে লাগলো, দেখ নিক্কি, এভাবে নজর দিবি না, অবশ্য দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোকে বাদাম তো দূর, বাদামের খোসাও দিব না। নীর মুখ ভেঙচি কেটে বলল, আপনার থেকে চেয়েছে কে? যত সব।
নীর উল্টো ঘুরে যেতে ধরলে ওর গায়ের ওড়নাটা টেবিলের সাথে লেগে আটকে গেল। জোরে হাঁটার দরুন ওর ওড়নাটা টান লেগে ছিঁড়ে গেল আর তাল সামলাতে না পেরে নীর পড়তে ধরলে সাভাস গিয়ে ওকে ধরল, তবে শেষ রক্ষা হলো না, দুজনেই বিছানায় পড়ে গেল। নীর চোখ খুলে নিজের সম্মুখে সাভাসকে দেখে আর ওড়না খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। সাভাসকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি এমন কেন করলেন? সাভাস আচমকা ধাক্কা খেয়ে কিছুই বুঝতে পারল না, অবাক হয়ে বলল, আমি ইচ্ছা করে কিছু করিনি। নীর দ্রুত নিজেকে ওড়না দিয়ে ঢেকে বলল, চুপ করুন। আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝেছিস তুই? উল্টা পাল্টা ভাববি না নিক্কি। নীর ক্রন্দনরত চোখে অগ্নিবর্ষণ করে সাভাসের দিকে তাকিয়ে বলল, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, আপনি ইচ্ছা করে এমন করেছেন। নিক্কি দেখ আমি। নীর হাত উঁচিয়ে বলল, কোনো কথা নয়, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। দোহাই লাগে আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না। সাভাস অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থাকল, অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে গম্ভীর মুখে দরজায় লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল। আর নীর নিজেকে আরেকটু ভালো করে ঢেকে কাঁদতে লাগল। আয়েশা আলিফকে খাওয়ানোর পর ওর গায়ে পাউডার দিয়ে পোশাক পরিয়ে দিল, তারপর ছেলের গালে ক্রমাগত চুমু খেতে খেতে বলল, আমার বাবাটা বড় হয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আনবে তাই না? বারিশ রুমে প্রবেশ করতে করতে বলল, তোমার মতো মাথা পেলে বউ পাওয়ার আশা ওকে ত্যাগ করতে হবে। আয়েশা ওর অপমানকে গায়ে না মেখে বলল, সেটাই আমার মাথা পেলে ও বউ কেন পাবে? ও পাবে রূপকথার রাজ্যের রাজকন্যাকে। বারিশটি শার্ট পরে আয়েশার কাছে এসে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, অপমানকে কিভাবে প্রশংসাতে রূপান্তরিত করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আয়েশা খানিকটা লজ্জা পেল, বাড়ির ছেলেকে কোলে নিয়ে রুমময় পায়চারি করতে লাগলো। একটু পর ছেলের সাথে একা একা বকবক করতে লাগলো। আয়েশা মুচকি হেসে চোখ বুজল কিছুক্ষণের জন্য, কিন্তু ওর ঘুম উবে গেল যখন বারিশের আলিফকে করা প্রশ্নটা কানে আসল। বাবা বলো দেখি নিউটনের সূত্র কয়টি? আর আপেলটা কেন নিচের দিকেই পড়ল? উপরের দিকেও তো পড়তে পারতো তাই না? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ও তো আমার পেটেই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তাই এসবের উত্তর ওর জানা তাই না? সেই ঘটনার পর থেকে সাভাস নীরকে ইগনোর করে চলেছে, না নীরের সাথে কথা বলে আর না ওর দিকে তাকায়। বলতে গেলে নীর যেখানে উপস্থিত থাকে সে জায়গায় সাভাসের একাংশও দেখা যায় না। রাতের বেলা নীর ঘুমানোর পর ও রুমে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। রাত 12টার দিকে সাভাস রুমে প্রবেশ করল। নীর ঘুমায়নি এখনো। ও ডিম লাইটের আলোয় এক পলক সাভাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ওর কিছুই ভালো লাগছে না, সবকিছু মনে হচ্ছে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে সবকিছু কত পারফেক্ট ছিল, অথচ সাফিমের বিষয়ে জোরানোর পর থেকে নীরের জীবনে উথালপাথাল শুরু হয়ে গেছে, যেটা ও সামলাতে পারছে না। না চাইতেও সাভাসের সাথে বারবার খারাপ ব্যবহার করে ফেলছে। এইসব ভাবতে ভাবতে নীরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই পানিগুলো ইচ্ছামতো পড়ার সুযোগ দিয়েও আরেকবার সাভাসের দিকে তাকালো। সাভাস কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল দুজনেই উঠে পড়ল। সাভাস ফ্রেশ হয়ে নিচে চলে গেল, তবে যাওয়ার আগে টেবিলের উপর অয়েনমেন্ট রেখে গেল। 2 দিন থেকেই এমন করছে ও। সাভাস নীরের সাথে কথা না বললেও ওর ছোট ছোট সব বিষয় সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকে সাভাস। এই যেমন নীর খেয়েছে কিনা, পড়াশোনা করছে কিনা, ভার্সিটিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা ইত্যাদি। 2 দিন আগে নীর ভুল করে নিজের হাত কেটে ফেলেছে, তাই প্রতিদিন সাভাস টেবিলের উপর অয়েনমেন্ট রেখে বুঝিয়ে দেয় যে, ওষুধ লাগাতে ভুলিস না। নীর এসে টেবিল থেকে অয়েনমেন্টটা নিয়ে শুকনো হাসল, মনে মনে কিছু কথা ভেবে হাতের ক্ষতে সেটা লাগিয়ে নিল, তারপর নিচে চলে গেল। আজ সিনু আর তানিয়া নিজেদের স্বামীদের নিয়ে দূর সম্পর্কের এক আত্মীয়কে দেখতে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে ওরা তৈরি হতে লাগলো। শেহনাজ জেদ ধরেছে ও নিজেও যাবে। প্রথমে আপত্তি করলেও শেহনাজের জেদের কাছে হার মেনে নিয়েছে ওরা। যাওয়ার সময় সিনু নীরের হাত ধরে বলল, আমরা কাল বিকেলের মধ্যেই চলে আসব। এতটুকু সময় আমার সাভাসকে একটু দেখে রাখিস। আর হ্যাঁ, রান্না আমি করে রেখেছি, শুধু গরম করে খেয়ে নিস। তবে তুই না সাভাসকে দিয়ে গরম করাবি, এমনিতেই হাত কেটে বসে আছিস, হাতের উপর আর টর্চার করিস না। এমন সময় সাভাস ওখানে চলে আসলে সিনু ছেলের দিকে তাকিয়ে বলল, নীরের খেয়াল রাখবে, ওর যেন কোনোরূপ অসুবিধা না হয়। যদি এসে দেখি ও ভালো নেই তাহলে তোমার পিঠে ছাল তুলে দিব।
সাভাস স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই, তুমি যাও মাম্মা। আর শোনো, তুষারের দিকেও একটু নজর রেখো, নয়তো দেখা যাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মাঝে ডুবে আছে। তুষার মুচকি হেসে বলল, তার দরকার নেই বড় মা, আজ আমি আমার বন্ধুদের সাথেই থাকবো, বাড়িতে আজ আসবো না। শেহনাজ চকিতে ভ্রু কুঁচকে তাকালো তুষারের দিকে, মনে মনে বলতে লাগলো, বন্ধু না বান্ধবীও থাকবে ওখানে, আবার এন নেই তো। তুষার হয়তো শেহনাজের মনের কথা বুঝতে পারল, তাই পরমুহূর্তে বলে উঠল, শুধু ছেলে, আমার ক্লোজ ছেলে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিব, গ্রাজুয়েশন দ্রুতই কমপ্লিট হচ্ছে তো তাই। তানিয়া কপাল কুঁচকে বলল, এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমরা কি একবারও বলেছি যে তুমি মেয়েদের সাথে আড্ডা দিতে যাচ্ছ? তুষার বিড়বিড় করে বলল, তুমি না বললেও বলার জন্য অন্য একজন তো আছেই মাম্মা। তুষারের দিকে মনোযোগ না দিয়ে আরো এক পর্যায়ে নীরকে বিভিন্ন উপদেশ দিয়ে ওরা সবাই চলে গেল। সবাইকে বিদায় জানিয়ে নীর কিছুক্ষণের জন্য ছাদে চলে গেল প্রকৃতির মাঝে একাকী সময় কাটানোর জন্য। বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল নীর, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও বেকুনিতে চলে গেল, উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে পাখিদের দল বেঁধে দীর্ঘপথ পাড়ি দেওয়া দেখতে লাগলো। তখনই হুট করে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। নীর চট জলদি অর্ধ ভেজা জামা কাপড়গুলো তুলে আনলো। সন্ধ্যার পর সাভাস কাকভেজা হয়ে বাড়ি ফিরল, ওর অপেক্ষাতেই ছিল নীর, কারণ এত বড় বাড়িতে একা একা থাকতে ভীষণ ভয় করছিল ওর। সাভাস পোশাক পাল্টে খাবার গরম করলো, তারপর নীরের জন্য খাবার পরিবেশন করে নিজেও খেতে লাগলো। খাওয়া শেষে ওরা রুমে চলে গেল। সাভাস ক্রমাগত হাঁচি দিয়ে চলেছে, কিছুদিন থেকে সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে খানিকটা, তাই হয়তো বৃষ্টিতে ভেজার কারণে সাভাসের ঠান্ডা লেগে গেছে। যত সময় যেতে লাগলো তত সাভাসের চোখ দুটো লাল হয়ে আসতে লাগলো। ওর অবস্থা দেখে নির্বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? সাভাস বার কয়েক হাঁচি দিয়ে বলল, ঠিক আছি। মুখে এ কথা বললেও বলিষ্ঠ দেহের সাভাস পড়ে যেতে ধরল। নীর তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে ধরল। সাভাস ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছি আমি। বলেও একা একাই বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। জ্বরের ঘোরে ওর হুঁশি নেই যে বিছানা এখন ওর না, এটা নীরের। সাভাস জ্বরের তোপে কাঁপতে লাগলো। ওর অবস্থা দেখে নীর প্রচণ্ড ঘাবড়ে গেল। কিছুক্ষণ থম মেরে থাকার পর নীর একটা ব্লাঙ্কেট এনে সাভাসকে ঢেকে দিল। সাভাস জ্বরের ঘোরে বিড়বিড় করে কি সব যেন বলছে। নীর সেগুলো শোনার জন্য কান খানিকটা কাছে নিয়ে গেলে সাভাস ওর হাত টেনে ধরে বলল, মাম্মা মাম্মা, ভীষণ কষ্টে আছি আমি, আমি একটু শান্তি চাই। নীরের প্রচণ্ড খারাপ লাগলো, ওর জন্যই যে সাভাস কষ্টে আছে তাতে কোনো সন্দেহ নেই। একটু পর হুট করে সাভাস নীরকে জড়িয়ে ধরল। নীরের সারা শরীর কাঁপতে লাগলো, হৃৎস্পন্দন দ্রুতগতিতে চলাচল করতে লাগলো। ও এখন সাভাসের বুকের উপর লেপ্টে আছে। সাভাস ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মা, নীর কেন এমন করে? কেন বারবার আমাকে কষ্ট দেয়? আমি জানি ও সবার মুখে ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে, কিন্তু ও ভাবছে আমাকে বিয়ে করলেই আমি খুশি হয়ে যাব, কিন্তু মাম্মা, আমি ওর ভালোবাসা চাই, ও কেন বোঝে না? কেন আমাকে এত বড় একটা অপবাদ দিল? নীরের নিজের প্রতি রাগ হতে লাগলো। সেদিন সাভাস চলে যাওয়ার পর নীর দেখেছে টেবিলের সাথে ওর ওড়নাটা লেগে ছিল। ওর ভীষণ আক্ষেপ হয়েছিল, ক্ষমাও চাইতে চেয়েছিল, কিন্তু সাভাস ওকে সেই সুযোগটা দেয়নি। সাভাস আরো কিছুক্ষণ বিড়বিড় করে ঘুমিয়ে পড়ল। নীর এখনো ওর বুকের উপর। দূরে কোথাও একটা বাজ পড়তেই নীর সাভাসকে জড়িয়ে ধরল। সারাটা রাত সাভাস নীরকে একটাবারের জন্যেও ছাড়ল না। নীরও চুপটি করে ওর বুকের মাঝে লুকিয়ে থাকল। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সাভাসের ঘুম ভেঙে গেল, কিন্তু নিজের বুকের উপর ছোট্ট একটা প্রাণকে লেপ্টে থাকতে দেখে ও চমকে উঠল। দ্রুত নীরকে নিজের থেকে আলাদা করে বিছানা থেকে নেমে পড়ল, তবে এমনভাবে নীরকে সরাল যেন নীরের ঘুম না ভাঙে। সাভাস অবাক চোখে কিছুক্ষণ ঘুমন্ত নীরের দিকে তাকিয়ে থেকে বেকুনিতে চলে গেল। ও মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল। জ্বরের কথা আর মনে থাকলো না ওর। অবশ্য জ্বর যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে আবার চলেও গেছে। নীর ঘুম থেকে উঠে সাভাসকে না দেখতে পেয়ে দ্রুত খুঁজতে লাগলো। বেকুনিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর দোনামোনা করে ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সাভাস ওর অস্তিত্ব টের পেলেও ওর দিকে তাকালো না। ক্ষণকাল নীরবতার পর নীর বলল, জ্বর কমেছে? ঠিক আছেন এখন? সাভাস সে প্রসঙ্গে না গিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের ডিভোর্সটা হওয়া জরুরি, আমাকে ডিভোর্স দে।
নীরের হৃদয়টা মুচড়ে উঠল, কেমন যেন ভিতরটা হাঁসফাঁস করে উঠল। কথাটা বলে সাভাস রুমে চলে এলো, ওর পিছু পিছু নীরও ভিতরে এসে অস্থিরভাবে বলতে লাগলো, আমি ডিভোর্স চাই না। সাভাসের মনে সূক্ষ্ম আশার আলো জ্বলে উঠল। ও পিছু ঘুরে বলল, কেন চাস না? নীর মাথা নিচু করে বলল, আমি পরিবারের কাউকে কষ্ট দিতে চাই না। সাভাসের মনে যে ক্ষীণ আশার আলো জ্বলেছিল সেটা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনকে নষ্ট করিস না, ডিভোর্স দিয়ে মুক্ত হয়ে যা এই গ্যারাকোল থেকে। না, আমি আপনার সাথে সংসার করতে চাই, নিজেকে আদর্শ বউ হিসেবে উপস্থাপন করতে চাই, তবে আপনার কাছাকাছি যেতে পারবো না এত দ্রুত, একটু সময় লাগবে আমার। সাভাস ভয়ানক রেগে গেল, পাশ থেকে একটা ফুলদানি তুলে সেটা দূরে ছুঁড়ে মারল। নির্ভয় পেয়ে কেঁপে উঠল। সাভাস অত্যন্ত গম্ভীর গলায় চিৎকার করে বলল, এই তুই আমাকে ভেবেছিসটা কি? আমার মাথায় শুধু ও সব ঘোরে। আমি তোর কাছাকাছি যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। নির্কম্পিত গলায় বলল, আমি ওভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিলি? বল, আজ আমি সব শুনবো। বল, তুই আমাকে নিয়ে ঠিক কি ভাবিস? নীর এক পলক রেগে যাওয়া ভয়ঙ্কর মুখের সাভাসের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলতে লাগলো, আমার বলার অর্থ এই ছিল যে আমি আপনার সাথে শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্কের দোহাই দিয়ে কাছাকাছি যেতে চাই না, কোনো দায়বদ্ধতা থেকেও ইন্টিমেট হতে চাই না, আমি মন থেকে ভালোবেসে আপনার কাছাকাছি যেতে চাই, কোনো দায়বদ্ধতা থেকে নয়, আমি আপনাকে খুব করে ভালোবাসতে চাই, সত্যি বলছি মন থেকে চাই, কিন্তু আমার একটু সময় লাগবে। সাভাস কিছুটা শান্ত হলো, তবে এখনো নীরের দিকে তাকিয়ে থাকলো। নীর চোখের পানি মুছে বলতে লাগলো, ছোট থেকেই আমি শান্ত স্বভাবের, বেশি কথা বলি না, এজন্য কারো সাথে গুছিয়ে কথা বলার ক্ষমতাটা আমার নেই। আমি নিজের পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করতে পারি না। আমি বলতে চাই একটা আর মানুষ বোঝে আরেকটা, এটা আমার বৈশিষ্ট্য বলতে পারেন। বাবা মাম্মা খুব সহজেই আমাকে বুঝে ফেলতো, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারতাম, কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না, যেন কোনো অথৈ সাগরের মাঝখানে পড়ে গেছি। সাভাসের মুখমণ্ডল শান্ত হয়ে গেছে। নীর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স না দেওয়ার আরও একটা কারণ আছে। আপনি যখন ডিভোর্সের কথা বললেন তখন কেন যেন আমার বুক কেঁপে উঠেছিল, কাউকে হারানোর ভয়, বক্ষপিঞ্জরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হলেও আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। আহ্বান। সাভাস অস্পষ্ট হাসল, অতঃপর বলল, আমি গিয়ে খাবার গরম করছি, ফ্রেশ হয়ে নিচে আয়। নীর চোখের পানি মুছে ব্যস্ত কণ্ঠে বলল, আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো? সাভাস বাঁকা হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে সাভাস চলে গেল। নীর দ্বিধান্বিত দৃষ্টিতে ওর গমনপথের দিকে তাকিয়ে থাকলো। কান্না করার ফলে ওর চোখমুখ লাল হয়ে গেছে, তাই ও বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নিচে গিয়ে দেখল সাভাস খাবার পরিবেশন করে রেখেছে। ওকে আসতে দেখে সাভাস বলে উঠল, আয়। নীর খাবার টেবিলে গিয়ে বসে পড়ল আর সাভাসের দিকে তাকিয়ে থাকলো। সাভাস আবার বলল, নে খা। নীর নাক টেনে বলল, আপনি আমাকে নিক্কি বলে ডাকছেন না কেন? ওটা তো তোর নাম না, তাহলে ডাকবো কেন নিকিতা নীর? বাকিদের কাছে না হলেও আপনার জন্য ওটাই আমার নাম। সাভাস অস্পষ্ট হেসে একটা প্লেটে দুজনের খাবার বেড়ে এক লোকমা ভাত নীরের মুখের সামনে ধরে বলল, আয় তোকে খাইয়ে দিই নিক্কি। নীর বিনা দ্বিধায় সাভাসের হাতে খেতে লাগলো। সাভাস নিজে খাওয়ার পাশাপাশি নিজের পিচ্চু বউকেও খাইয়ে দিতে লাগলো। এমন সময় সদর দরজা দিয়ে সকলে ভিতরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে ওরা হা হয়ে গেল। সাভাস নীরের মুখে এক লোকমা ভাত ধরে রেখেছিল আর নির্হা করে সেটা খেতে যাচ্ছিল, কিন্তু সকলকে দেখে ওরাও থতমত খেয়ে গেল। নীর ঘোরের মধ্যে থেকে আচানক সাভাসের লোকমা ধরা হাতে জোরে একটা কামড় দিল। ব্যথা পেয়ে সাভাস মৃদু আর্তনাদ করে বলল, হাতটা গেল বাল। শেহনাজ গলা খাকারি দিয়ে ওদের ব্যঙ্গ করার জন্য সামনে ভাব নিয়ে হাঁটতে হাঁটতে আসতে লাগলো, কিন্তু মুখ থুবড়ে পড়ে নিজের মান সম্মান শেষ করে দিল। তবুও মেঝেতে পড়া অবস্থাতেই শেহনাজ তাচ্ছিল্যের হাসি হেসে বলতে লাগলো, আজ ইচ্ছা করেই পড়েছি, হুহহ, আসলে অনেকক্ষণ বসে ছিলাম তো তাই একটু শোয়ার ইচ্ছা হয়েছিল। বাই দা ওয়ে, ভাইয়া নীর, উহু উহু।
যতদিন যাচ্ছে সাভাস আর নীরের সম্পর্ক স্বাভাবিক হয়ে চলেছে। সাভাস তো আগে থেকেই নীরের খেয়াল রাখতো, কিন্তু এখন নীরও সাভাসের যত্ন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ওর খাবারের দিক, পোশাকের দিক সবকিছু দেখে রাখে নীর। রাতের বেলা দুজনে মিলে টুকটাক গল্প গুজবও করে। সাভাস শপের কাজ অর্ধেক ফেলে রেখে দ্রুত বাড়িতে চলে। আসল ওর মনের মধ্যে নিশ্চয়ই সিরিয়াস কিছু চলছে, নয়তো কাজে ফাঁকি দেওয়ার মতো ছেলে না ও। রুমে নীরকে খুঁজে না পেয়ে ও আশেপাশে খুঁজতে লাগলো, তবুও খুঁজে না পেলে কিচেনে চলে গেল। সিনু আর তানিয়া ওখানে বিকেলের জন্য টুকটাক নাস্তা তৈরি করছে। সাভাস কোনো রাখো ঢাক না রেখে বলে উঠল, মাম্মা নিক্কি কোথায়? সিনু এক পলক ছেলের দিকে তাকালো, অতঃপর চোখ সরিয়ে বাদাম ভাজতে ভাজতে বলল, ফ্রিজে লুকিয়ে রেখেছি, যাও বের করে নিয়ে আসো। সাভাস হতাশ শ্বাস ফেলে বলল, মজা বন্ধ করো মাম্মা। তানিয়া ওদের মা ছেলের অবস্থা দেখে হাসতে লাগলো। সিনু হাই তুলে বলল, এত তাড়া কিসের তোমার? আর কাজ ফেলে এসেছো কেন? জরুরি দরকার আছে মাম্মা, প্লিজ দ্রুত বলো। ওকে ওকে, তোমার নিক্কি ছাদে গেছে শুকাতে দেওয়া আচার তুলে আনতে। আর হ্যাঁ শোনো। সিনু কথা সম্পূর্ণ করার আগেই সাভাস দ্রুতপদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তা দেখে সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, পুরো বাপের খাসল তো পেয়েছে। তানিয়া সিনুর পিঠে হালকা চাপড় দিয়ে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, এত কুটনামও করিস না তো। সিনু হতভম্ব চোখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমি কুটনামও করছি? ছ্যাহ তানি, তোর বৌমা তোকে হহুত জ্বালাবে দেখিস হুহো। নিরাম, বড়ই, জলপাই আর তেঁতুলের তৈরি আচারগুলো বৌমে ভরে ভরে রাখছে। শেহনাজ এতক্ষণ ওর সাথেই ছিল, কিন্তু পড়া এখনো কমপ্লিট করেনি। এটা মনে পড়তেই ও দ্রুত নিজের রুমে ছুটে চলে গেছে। ওর চামড়া তো আর আয়েশার মতো গন্ডারের চামড়া না যে স্যারের অপমান ওর গায়ে লাগবে না। সাভাস ছাদে উঠে হাঁপাতে লাগলো, খুব দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠেছে কিনা ও লম্বা লম্বা পা ফেলে নীরের সামনে গিয়ে বলল, নিক্কি তোর সাথে আমার খুব 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 জরুরি একটা কথা ছিল, অবশ্য একটা না দুটো। নীর সাভাসের বিধ্বস্ত মুখশ্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, অস্ফুট স্বরে বলল, কি হয়েছে? সাভাস ওকে টেনে চেয়ারের দিকে নিয়ে যেতে যেতে বলল, আহা এত। নীরকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে অন্য একটা চেয়ার ওর সম্মুখে এনে সাভাস বসে পড়ল। ও অত্যন্ত গম্ভীর মুখে নীরের দিকে তাকিয়ে আছে। ওর চাহনি দেখে নীর ঘাবড়ে গেল খানিকটা। সাভাস বড় করে একটা শ্বাস নিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনবি নিক্কি, তোর কাছে আমার দুটো প্রয়োজন আছে, একটা কনফেশন আর একটা রিকোয়েস্ট আছে আমার। কি কি? সাভাস ঢুক গিল, তারপর আবার লম্বা করে একটা শ্বাস নিয়ে বলল, খুব ভালো মতো মনোযোগ দিবি, একটুও এদিক ওদিক যেন মনোযোগ না সরে তোর। নীর মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। সাভাস অত্যন্ত সিরিয়াস হয়ে বলতে লাগলো, শুরুতেই বলছি এখানে তোর দোষ ছিল। আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আসলে আমাদের বিয়ের দিন আমি মনে কর তুই ঘুমিয়ে যাওয়ার পর একটু বিছানার কাছে গিয়েছিলাম। খারাপ কোনো ইন্টেনশন আমার ছিল না, আমি একটু মশা মারতে গিয়েছিলাম এই আর কি। রুমে তো মশা মারা স্প্রে ছিল, হাত দিয়ে মশা মারতে যেতে হবে কেন? সাভাস কপট রাগ দেখিয়ে বলস, আহ তুই মশাদের পার্সোনালি চিনিস? ওরা কতটা ছ্যাঁচড়া সেটা তুই জানিস? এত দামি দামি কয়েল আর স্প্রেতেও ওরা মরে না। শালারা হয়তো ছোট থেকে আমার রক্ত খেয়েছিল, তাই এত উন্নত জীবনী শক্তি। নীর নিজের হাসি আটকে বলল, আচ্ছা মানলাম, এবার বলুন তারপর কি হয়েছিল? গুড পয়েন্ট, তারপর কি যেন হয়েছিল? ও হ্যাঁ মনে পড়েছে, আমি মশা মারতে খুবই ব্যস্ত ছিলাম, এমন সময় হুট করে তুই। নীর চোখ সরু করে বুকে দুহাত গুজে সাভাসের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি? সাভাস ঢোক গিলে নিঃশ্বাস নেওয়া ব্যতীত হরবর করে বলল, তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। নীর আহাম্মক হয়ে আছে, ও কিছু বলতে যাবে তার আগে সাভাস বলতে লাগলো, দেখ নিক্কি, এখানে আমার একটুও দোষ ছিল না। তুই বিয়ের রাতেই আমার ইজ্জত লুটে নিয়েছিস, তবুও ছোট বলে মাফ করে দিয়েছিলাম। বলে সাভাস বসা থেকে উঠে ছুটে নিচে যেতে ধরে, আবারও ফিরে এসে বলল, হ্যাঁ একটা রিকোয়েস্টও আছে। তোকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। আই থিংক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাচ্ছি। ওকে আল্লাহ হাফেজ। কথাটা বলে সাভাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে ছাদ থেকে প্রস্থান করল। নীর এখনো আহাম্মক হয়ে ওখানেই বসে আছে। ক্ষণকাল বাদে ওর হাত অটোমেটিক্যালি নিজের ঠোঁটের উপর চলে গেল, বিড়বিড় করে বলতে লাগলো, আমি চুমু খেয়েছি। আশ্চর্য! তার মানে ওই দিন স্বপ্নে আমি যাকে চুমু খেয়েছিলাম সে সাভাস ভাইয়া ছিল।
স্বপ্নের জনের তো মুখ অস্পষ্ট ছিল, কিন্তু তার সাথে মনে হয়েছিল আমার আত্মার সম্পর্ক, আর এটাই তো। উনার সাথেও তো আত্মার সম্পর্ক। এবার নীরের গাল দুটো লজ্জায় রাঙা হয়ে গেল, থম মেরে কিছুক্ষণ বসে থেকে নিজের লজ্জা নিয়ন্ত্রণে এনেও আবারও বহুমে আচার ভরতে লাগলো আর সাভাসের বলা কথাগুলো ভাবতে লাগলো। শেহনাজ অবশেষে নিজের পড়াশোনার হিসাব চুকিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত মস্তিষ্ককে এখন একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন, কিন্তু তা আর হলো কোথায়। একটা বিষয় মস্তিষ্কে এসে ঝাঁকি মারতেই শেহনাজ তোরাক করে বিছানায় উঠে বসল, গালে হাত দিয়ে বলতে লাগলো, তুষার ভাইয়ের এনটা ক্যায়। অনেকক্ষণ চিন্তা করার পর শেহনাজ নিজের চুল টেনে ধরে বলতে লাগলো, এ মাথা, তোর ভিতরে আদৌ কিছু আছে নাকি সবটাই ফাঁকা? নিজের বউকে নিয়ে ওখানে সংসার করার জন্য জায়গা ফাঁকা করেছিস, তাই না বেদ্যপ? হঠাৎ তানিয়া এসে ওর দরজায় করাঘাত করলো। ও চট জলদি গিয়ে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে ছোট মা? তানিয়ার হাতে কিছু ফলমূল ও সেগুলো শেহনাজের হাতে দিয়ে বলল, এগুলো একটু তুষারকে দিয়ে আসবি। তিনতলায় যাওয়ার মতো শক্তি পারছি না শরীরে। শেহনাজ ফলগুলো নিয়ে বলল, থাক তাহলে, তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি গিয়ে তুষার ভাইকে দিয়ে আসছি। তানিয়া মুচকি হেসে নিচে চলে গেল আর শেহনাজ তিনতলায় যেতে লাগলো। ও তুষারের রুমের দরজায় কড়া নাড়তে চেয়েও নাড়ল না। ভূতের মতো কোনো শব্দ না করে ভিতরে ঢুকলো। তুষার শুধুমাত্র টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছে, নয়তো কিছু লিখছে। শেহনাজ ওর ঘাড়ের উপর থেকে উকি দিয়ে ধীর স্থির কণ্ঠে বলে উঠল, কি লিখছেন তুষার ভাই? আপনার খাতায় এত এন কেন? তুষার মারাত্মক ভয় পেয়ে চমকে উঠে চেয়ার থেকে পড়ে গেল আর শেহনাজ ওর দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। তুষার চট জলদি মেঝে থেকে উঠে নিজের খাতা আর মোবাইল লুকিয়ে ফেলল। তা দেখে শেহনাজ ভ্রু কুঁচকে বলল, কি লুকালেন তুষার ভাই? তুষার নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, কি চাই তোর? আমার রুমে এভাবে আসার সাহস তোকে কে দিয়েছে? কিছু বলি না জন্য মাথায় চড়ে বসতে চাচ্ছিস শেহনাজ? প্রথমবারের মতো তুষারের এমন অগ্নিরূপ দেখে খুব ভয় পেয়ে গেল শেহনাজ কম্পিত গলায় বলল, আপনাকে ছোট মা ফলগুলো দিতে বলেছিল। তো কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটা জানিস না? প্রাইভেসি বলতে একটা কথা আছে শেহনাজ, অনেক বাচ্চামো করেছিস, এখন একটু বড় হ। শেহনাজের চোখ ছলছল করে উঠল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তুষার পুনরায় বলে উঠল, ফল দেওয়া হয়েছে না? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। শেহনাজ দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তেছে। শেহনাজ চলে যেতেই তুষার চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরল। বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ও ফোন আর খাতাটা বের করল। খাতায় শেহনাজের নাম স্পষ্ট করে লেখা আর ফোনের ওয়ালপেপারে সেজুর হাস্যোজ্জ্বল একটা ছবি। সেগুলোর দিকে কয়েক পলক তাকিয়ে থেকে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, উফ, নাজ, তোকে নিয়ে আমি কি করি? আমি চাই না তুই আমার অনুভূতি সম্পর্কে এখন দ্রুত জেনে যা, কারণ আমি এখনো গ্রাজুয়েশনই কমপ্লিট করিনি। বড় বাবা কোন যোগ্যতার ভিত্তিতে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? মুখ দেখে দিবে? তোকে বলে ফেললে তুই এমন সব কাজকারবার করতি যা দেখে সবাই বুঝে যেত আমাদের ব্যাপারে। তখন আমার একুলো যেত ওকুলো যেত। তোকে সারা জীবনের জন্য নিজের করার জন্য আমাকে আরো পরিশ্রম করতে হবে আর অপরিসীম ধৈর্য ধরতে হবে, কিন্তু তোর মধ্যে তো এই দুইয়ের মধ্যে একটা গুণও নেই, মাথা মোটা। শেহনাজ বিছানায় শুয়ে শুয়ে সেই অনেকক্ষণ থেকে কান্না করছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেলেও চোখের পানি কমছে না ওর। আরও কিছুক্ষণ পর শেহনাজ উঠে বসে নাক টেনে সর্দি ভিতরে প্রবেশ করতে করতে বলল, আপনি বেয়াদব। আপনার দাঁতে পোকা ধরবে তখন আর নিজের চমৎকার হাসি দিয়ে ওই বেয়াদবের বেয়াদবেনকে পটাতে পারবেন না, হুহহ। বলে আবার কাঁদতে লাগলো। সাভাসের আসতে আজ একটু দেরি হবে জন্য নীর শেহনাজের রুমের সামনে আসতেই চমকে উঠল। দ্রুত দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে বিচলিত কণ্ঠে বলল, কাঁদছিস কেন সেজু? কে কি বলেছে? শেহনাজ কান্না খানিকটা থামিয়ে বলল, মাঝে মাঝে কান্না করতে ভালো লাগে, তুই বুঝবি না। নীর শেহনাজের দু গাল টেনে ধরে বলল, বল কি জন্য কাঁদছিস? এই ছাড় ছাড়, গাল ছাড়, নয়তো নাক দিয়ে ড্রামে ড্রামে সর্দি বের হয়ে যাবে। ছিহ গাদরা মেয়ে। যাক গে, বল কি হয়েছে? তুষারের কথা তো আর বলতে পারবে না, তাই শেহনাজ বলতে লাগলো, আসলে আমি মারা গেলে সবাই কি কি বলবে আর কিভাবে কিভাবে কান্না করবে সেটা কল্পনা করে ভীষণ কান্না পাচ্ছে।
বলে শেহনাজ জোরে কাঁদতে কাঁদতে বলল, বাবা মাম্মা খুব কান্না করছে রে নীর। ভাইয়া আর আয়েশা আপু তো কারো সাথে কথাই বলছে না, স্থির হয়ে বসে আছে। আর তুবা আপু আমার শোকে আবার দাদু হয়ে গেছে। বলে শেহনাজ ডুকরে কাঁদতে লাগলো। নীর আহাম্মক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে বলতে লাগলো, আল্লাহ বাঁচাও! আশ্চর্য, মানুষ এ কারণেও কান্না করতে পারে। সকালের মনোরম পরিবেশটা উপভোগ করা শেষে শেহনাজ ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। প্রতিদিন সকালে ছাদে গিয়ে তুষার আর সাভাস জিম করে। শেহনাজ সেখানে গিয়ে ওদের জিম করা দেখার পাশাপাশি নিজেও টুকটাক প্র্যাকটিস করে, যদিও ওর দ্বারা সবচেয়ে সহজ ব্যায়ামটাও হয় না, তবুও চেষ্টার ত্রুটি রাখে না। কিন্তু আজ শেহনাজ সেখানে যায়নি, নিজের রুমের বেলকনিতেই ছিল পুরো সকালটা। ব্যাকপ্যাক নিয়ে শেহনাজ রুম থেকে বেরোতেই তুষার এর মুখোমুখি হলো, কিন্তু অন্যদিনের মতো হেসে উঠে গল্প শুরু করে দিল না, বরং ওকে পাশ কাটিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে চলে গেল। তা দেখে তুষার খানিকটা আশ্চর্য হয়ে গেল। ডাইনিং টেবিলে গিয়ে ওর আশ্চর্য আরও বেড়ে গেল যখন শেহনাজ ওর পাশের চেয়ারে না বসে ওর থেকে অনেক দূরের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। তুষার ভ্রু কুঁচকে শেহনাজের দিকে বারবার তাকাতে লাগলো, কিন্তু শেহনাজের কোনো হেলদোল নেই, ও নিজের মতো করে খেয়ে যাচ্ছে। অন্যদিকে নীর শেহনাজের পাশে গিয়ে বসতে ধরলেও সাভাসের ইশারায় ওর পাশে গিয়ে বসলো। ও মাথা নিচু রেখে খাবার খেয়ে চলেছে। ওর ভীষণ লজ্জা লাগছে সাভাসের পাশে বসে খেতে, কিন্তু সাভাসের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, যেন ওর পাশে কোনো বাদাম বসে আছে। ওদের দুজনের দিকে তাকিয়ে শেহনাজ মিটিমিটি হাসতে লাগলো। হঠাৎ তুষারের দিকে চোখ যেতেই ও আচানক হাসি বন্ধ করে মুখটা গম্ভীর করে ফেলল। তুষার এতক্ষণ ওর দিকেই তাকিয়ে ছিল। শেহনাজ দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিয়ে পুনরায় খাওয়ার দিকে মনোযোগ দিল, কিন্তু তুষারের খাওয়ার ইচ্ছা মরে গেল। ওর অবস্থা খেয়াল করে তানিয়া বলে উঠল, খাচ্ছ না কেন? তুষার বসা থেকে উঠে বলল, খেতে ইচ্ছা করছে না মাম্মা। তানিয়া কিছু বলার আগেই মেহমেদ বলে উঠল, ইচ্ছা করবেই বা কেন? হোয়াটেভার, সারাদিন বই খেলে পেট তো ফাঁকা থাকার কথা না। তুষার উত্তরে কিছু না বলে হাত ধুতে চলে গেল। তা দেখে মেহমেদ বলে উঠল, দেখলে দেখলে কেমন অকৃতজ্ঞ ছেলে। হোয়াটেভার বাবার কথার উত্তর দেওয়ার প্রয়োজনবোধ পর্যন্ত করল না। সাজিদ খেতে খেতে বলল, যে কথা বলিস তাতে তোকে উত্তর কেন? তোর দিকে তাকানো উচিত না? তুষার যে তোর কথা মনোযোগ দিয়ে শুনে গেছে এটাই তোর ভাগ্য। তুষার হয়তো মনে মনে তোকে কয়েকবার আছাড় দিয়ে তবে গেল। মেহমেদ কোমরে হাত দিয়ে বলল, তাই তো বলি, আমার কোমরটা এত ব্যথা করছে কেন? হোয়াটেভার সব তাহলে আমার ছেলের কারিশমা। ছ্যাহো, আমি তো এর শাস্তি ওকে দিয়েই ছাড়। তানিয়া কপট রাগ দেখিয়ে বলল, আর একটা বাজে কথা বললে আমি পরকালে গিয়ে আপনার থেকে সব রকম হিসাব নিব বলে দিলাম। মেহমেদ এবার চুপসে গেল, ব্যস্ত হয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। ওর অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে লাগলো। ডাইনিং টেবিলে একদফা রসিকতার পর সবাই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। শেহনাজ সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। তুষার নিজের বাইক বের করার সময় তা দেখে যারপরনাই অবাক হয়ে গেল, কেননা প্রতিদিন শেহনাজ ওর কাছে এসে বায়না করে বাইকে চড়ার জন্য, যদিও তুষার একদিনও সম্মতি দেয় না, তবুও বায়না করতে থাকে। তুষার বাইক রেখে গাড়ির কাছে গিয়ে বলল, ভাবলি আজ আমি তোর সাথে গাড়িতে যাব, সরে বসো। শেহনাজ নিজের জায়গায় ঠায় বসে থাকলো। তা দেখে তুষার পুনরায় বলে উঠল, গাড়ির লোক খুলে দে আর সরে বসো। জায়গা নেই। তুষার শান্ত গলায় বলল, জায়গা আছে, এখানে তুই ছাড়া কেউ নেই আর আসবেও না, কারণ নীর সাভাস ভাইয়ের সাথে বাইকে যাবে। শেহনাজ ওর দিকে না তাকিয়েই বলল, আফওয়ান, এই গাড়িতে কোনো ছেলে এলাউড না। গাড়িতে যাওয়ার শখ হলে অন্য গাড়িতে যান, এখানে না। তুষার শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সেটা কোনরূপ পাত্তা না দিয়ে শেহনাজ ড্রাইভার আঙ্কেলকে গাড়ি চালাতে বলল। গাড়ি হাসান ভিলার সীমানা অতিক্রম করলেও তুষার এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, শান্ত। তুষারের চোখ দুটোতে আজ ক্ষুব্ধতা এসে ভর করেছে। ও হাত মুষ্টিবদ্ধ করে বাইকে গিয়ে উঠে পড়ল এবং প্রথমবারের মতো হাই স্পিডে বাইক চালাতে লাগলো। প্রচণ্ড রাগ হচ্ছে ওর, এই রাগ ভিতর থেকে বের না করা পর্যন্ত শান্তি পাবে না ও। সাভাস শার্ট পাল্টে নিচে আসতেই নীর ব্যাকপ্যাক নিয়ে বসা থেকে উঠে পড়ল। সাভাস ওর দিকে তাকিয়ে বলল, যাওয়া যাক।
নীর মুচকি হেসে সম্মতি জানিয়ে ওর পিছু পিছু যেতে লাগলো। সাভাস বাইকে উঠে ইশারায় নীরকে উঠতে বলল। নীর বড় করে একটা শ্বাস নিয়ে ওর পিছনে উঠে বসলো। এই প্রথমবার ও কারো বাইকে উঠল, তাই একটু এক্সাইটেড, আর বাইকের মালিকের সাথে যাবে ভেবে ওর লজ্জাও করছে খানিকটা। নীর বাইকের পিছনটা আঁকড়ে ধরে আছে, সাভাসকে ধরেনি। ও বাইক চলতে শুরু করলো। নীর আশেপাশে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলো। ওর ভীষণ ভালো লাগছে এই বাইক জার্নি। গাড়ির মতো কোনো বদ্ধতা নেই, একদম উন্মুক্ত, প্রকৃতিকে আরো সুন্দরভাবে কাছ থেকে উপভোগ করতে পারছে ও। হঠাৎ রাস্তায় একটা বক্র জায়গা আসতেই নীর সাভাসের কাঁধে গিয়ে ধাক্কা খেল। দুহাত দিয়ে সাভাসের শার্ট আঁকড়ে ধরল। সাভাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, ব্যথা পেয়েছিস? সাভাসের এত কাছাকাছি আসায় নীরের হৃৎস্পন্দন দ্রুতগতিতে উঠানামা করতে লাগলো। ও একদৃষ্টে পিছন থেকে সাভাসের সৌন্দর্য উপলব্ধি করতে লাগলো। ওর থেকে জবাব না পেয়ে সাভাস পুনরায় বলে উঠল, কি রে, কথা বলছিস না কেন? কথাও লেগেছে। নীর নিজেকে সামলে সাভাসের থেকে কিছুটা দূরে সরে বলল, না কিছু হয়নি। আমার কাঁধে হাত রাখো তাহলে, আর এভাবে হুমড়ি খেয়ে পড়তে হবে না। তুই কি সেজুর মতো হওয়ার পায়তারা করছিস নাকি? নীর সামান্য হেসে বলল, না, আমি নিক্কি হওয়ার চেষ্টা করে চলেছি। সাভাস অস্পষ্ট হাসল, অতঃপর গলা খাকারি দিয়ে বলল, কি হলো, আমার কাঁধে হাত রাখো। নীর কম্পিত হাতে সাভাসের কাঁধে হাত রাখল। হাত রাখতেই ওর অন্যরকম একটা অনুভূতি হলো, অসহ্য রকম অনুভূতি যাকে বলে। সাভাস নিজ মনে বাইক চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তার বধূ তার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। একটু পর সাভাস বলে উঠল, তোর তো আজ ক্লাস দেরিতে, তাই না? নীর সাভাসের দিকে নজর রেখেই বলল, জি। তাহলে চল, তোকে একটু ঘুরতে নিয়ে যাই। নীর কোনো আপত্তি করল না। সাভাস একটা পার্কের সামনে এসে বাইক থামিয়ে বলল, নাম। কথামতো নীর নেমে পড়ল। সাভাস ওর দিকে তাকিয়ে বলল, এভাবে আর কখনো আমার দিকে তাকিয়ে থাকবি না নিক্কি, নয়তো। সাভাস বাঁকা হেসে বাইকটা পার্ক করতে চলে গেল। আর নীর লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো। এইভাবে সাভাসের কাছে ধরা পড়ে যাবে সেটা ভাবতেই পারেনি। কিছুক্ষণ পর সাভাস আসলে ওরা দুজনে ভিতরে প্রবেশ করলো। পার্কের ভিতরে প্রবেশ করে নীর ক্ষণে ক্ষণে মুগ্ধ হতে লাগলো। বাংলাদেশেও যে এমন পার্ক থাকতে পারে তা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না, অথচ আজ চোখের সামনে দেখা যাচ্ছে। সাভাস ওকে নিয়ে বিভিন্ন রাইডে উঠে মজা করতে লাগলো। নীর তো ছোট বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে সবকিছু উপভোগ করতে লাগলো। আর সাভাস নিজের বউয়ের এমন বাচ্চামো দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। রাইড নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লে সাভাস নীরকে নিয়ে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। একটু পর ও বলে উঠল, তুই এখানেই অপেক্ষা কর, আমি খাওয়ার জন্য কিছু কিনে আসছি, কি খাবি বল? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আইসক্রিম আইসক্রিম। সাভাস মুচকি হাসি উপহার দিয়ে সামনে চলে গেল। নীর ওর গমনপথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পার্কটা দেখতে লাগলো। হঠাৎ একদিকে তাকাতেই ওর মুখের সমস্ত হাসি মিলিয়ে গেল। সাফিম একটা মেয়ের সাথে ঝগড়া করছে। মেয়েটা হয়তো ওর সেই গার্লফ্রেন্ড। দুজনের মধ্যে হয়তো টাকা পয়সা নিয়েই কোনো ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে মেয়েটা রেগে সাফিমকে একটা থাপ্পড় দিয়ে পার্ক থেকে বের হয়ে গেল। হঠাৎ নীরের দিকে নজর যেতেই সাফিম সামান্য হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে নীর বসা থেকে উঠে অন্যদিকে যেতে লাগলো। সাফিম পিছন থেকে বলতে লাগলো, দাঁড়াও নীর, আমি ভুল করেছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে একটা সুযোগ দাও। নীর কোনো উত্তর না দিয়ে আশেপাশে সাভাসকে খুঁজতে লাগলো। সাফিম ক্রমাগত ওর পিছন পিছন আসতেই লাগলো। নীরের এবার ভয় করতে লাগলো, সাভাসকেও খুঁজে পাচ্ছে না ও। হঠাৎ সাভাসকে দুহাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে ও দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সাভাস হতভম্ব হয়ে গেল। তবে সামনে সাফিমকে দেখতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। কাট গলায় বলল, ও কি করেছে নিক্কি? নীর কাঁপা কাঁপা গলায় বলল, কিছু করেনি, কিন্তু আমার পিছু পিছু আসছিল। সাফিম সাভাসকে দেখে ঘাবড়ে গেল। ওই দিন নীরকে কাঁদতে দেখার পর সাভাস ওকে গিয়ে প্রচুর মেরেছে। তবে মেয়েদের সাথে ছলনা করার জন্য সাভাসের মার খেয়েছে এটাই সাফিম ভাবে। শুধু মারি না, চাকরি থেকেও বরখাস্ত করেছে ওকে। তাই সাফিম আর এক মুহূর্ত না থেমে দৌড়ে পালিয়ে গেল। সাভাস ওর পিছনে যেতে ধরলে নীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যাবেন না প্লিজ। সাভাস নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলল। নীর ওকে ছেড়ে দিল। একটু পর ওরা চুপচাপ হাঁটতে লাগলো। নীর অবশ্য স্বাভাবিক হয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আরেকটা বেঞ্চে গিয়ে বসে পড়ল ওরা।
নীর গপাগপ আইসক্রিম খাচ্ছে তা দেখে সাভাসের মন হয়তো বলে উঠল, তুই কেন খাচ্ছিস না? তোর কি পাতলা পায়খানা হয়েছে? সাভাস এ অপমান সহ্য করতে না পেরে বাদাম খেতে লাগলো। খাওয়া শেষে কিছু একটা মনে হতেই সাভাস বলল, নিক্কি আমার দিকে তাকা। নীর ভ্রু কুঁচকে সাভাসের দিকে তাকিয়ে বলল, কি? সাভাস নিজের শার্টের পকেট থেকে কয়েকটা শিউলি ফুল বের করে সেটা নীরের হিজাবে আটকে দিতে দিতে বলল, আমার ফুলের জন্য কিছু ফুল। নীর মুগ্ধ হয়ে সাভাসের দিকে তাকিয়ে থাকলো। আজ ওর খেয়াল হলো সাভাস ঠিক কতটা সুদর্শন। গম্ভীর মুখের শ্যামসুন্দর পুরুষটার প্রেমে পড়ে গেল না তো নীর। নিজের মুগ্ধতা কাটিয়ে নীর মনে মনে বলতে লাগলো, আমার চয়েজ আসলেই খারাপ। চোখের সামনে এমন একজনকে রেখে আমি কিনা ওই সাদা মূলো, কুমড়ো পটাশ, রামছাগল, জলহস্তি, গন্ডার, বলদটাকে পছন্দ করেছিলাম ছ্যাহ। আমার পছন্দ দেখি রসাতলে গিয়েছিল রে ছ্যাহ ছ্যাহ। দুটো ক্লাস করা শেষে নীর আর শেহনাজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতে লাগলো। শেহনাজ এটা সেটা বলে নীরকে ক্রমাগত লজ্জা দিয়ে চলেছে। ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে সাভাস নীরকে নিজ দায়িত্বে ক্লাসে বসিয়ে রেখে গেছে। পুরাতন স্টুডেন্ট হওয়ায় ক্লাসের স্যারও সাভাসের সাথে কিছুটা মশকরা করেছে। সেসব নিয়েই শেহনাজ তখন থেকে নীরকে লজ্জায় মেরে ফেলার পায়তারা করছে। শেহনাজ বলতে লাগলো, মানুষ বিয়ের পর কিভাবে বদলে যেতে পারে সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে বিয়ে না করার জন্য কি কান্নাকাটি করলি আর এখন আমার ভাইয়াকে চোখে হারাস। বাহ বাহ কি উন্নতি। নির্কপট রাগ দেখিয়ে বলল, তুই চুপ করবি সেজো। বুঝেছি তোকে দ্রুত বিয়ে দিয়ে বিদায় করতে হবে। শেহনাজের মুখের দুষ্টুমি মিলিয়ে গেল তবুও জোরপূর্বক মিথ্যা হাসি বজায় রাখল। তবে সেই মিথ্যা হাসিও মিলিয়ে গেল সামনে তুষারকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে। শেহনাজের দিকে নজর যেতেই তুষার উসখুস করতে লাগলো। বরাবরের মতো আজও না শেহনাজ মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দেয়। যতবার তুষার কোনো মেয়ের সাথে কথা বলেছে ততবার শেহনাজ ওই মেয়েগুলোকে যারপরনাই বকা দিয়েছে। এমন বকা দিত যে ওই মেয়ে আর দ্বিতীয়বার তুষারের আশেপাশে দেখা দিত না। তুষার সেসব ভেবে অস্পষ্ট হাসল, কিন্তু ওকে অবাক করে দিয়ে শেহনাজ দেখেও না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও নীর দুষ্টু হেসে বলেছে, কি তুষার ভাই কি চলছে? তুষার শেহনাজের উপর নজর অব্যাহত রেখে ব্যস্ত কণ্ঠে বলেছে, কেউ না, একটা টপিক বুঝিয়ে নিতে এসেছিল ব্যাস এটুকুই। শেহনাজ সেসব না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওকে যেতে দেখে নীরও চলে গেল। তুষার সেদিকে এক নজরে তাকিয়ে থাকলো। হঠাৎ মেয়েটা পড়া নিয়ে কিছু একটা বলে উঠলেই তুষার কাটকাট গলায় বলল, অন্য কারো থেকে বুঝিয়ে নাও। কিন্তু আপনার মতো কেউ বোঝাতে পারে না, আর সবচেয়ে বড় কথা আপনার সঙ্গ আমার ভালো লাগে। তুষার ভ্রু কুঁচকে মেয়েটার লাজুক মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার ভালো লাগে না, সো প্লিজ লিভ। তুষারের কণ্ঠে রাগ ফুটে উঠল, তাই মেয়েটা আর একটা কথাও বলার সাহস দেখালো না। দ্রুত জায়গা প্রস্থান করল। তুষার প্লে গ্রাউন্ডে চলে গেল। তারপর খুব দ্রুতগতিতে দৌড়াতে লাগলো। দৌড়ের মাধ্যমে নিজের রাগ আর কষ্টগুলোকে নিঃশেষ করার চেষ্টা করল। ও দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে বলতে লাগলো, একটু বকেছি জন্য আমার সাথে এমন করবি নাজ। এটা ঠিক করছিস না তুই, আমাকে কষ্ট দিয়ে ভালো করছিস না। দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলেও দৌড় থামালো না, বরং গতি আরো বাড়িয়ে দিল। মাঝে একবার থেমে হাঁটুতে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পর মুহূর্তে আবারও দৌড়াতে শুরু করলো। ওর বন্ধু রাফি এসে ওকে আটকে দিয়ে বলল, ভাই থামো, এভাবে দৌড়াচ্ছিস কেন? সরে যা। বলে তুষার আবারও দৌড়াতে লাগলে রাফি ওকে জাপটে ধরে বলল, দম আটকে মরার পরিকল্পনা কবে থেকে করছিস বল তো? তোর নাচকে বিয়ে না করেই মরতে চাস? ছোট্ট ছোট্ট তুষার নাচকে মানুষ করতে চাস না? তুষার কিছু বলল না, তবে দৌড় থামালো। এই সুযোগে রাফি ওকে একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসাল। তারপর এক বোতল পানি বাড়িয়ে দিল। তুষার সেটা এক নিমিষেই খেয়ে ফেলল। অতঃপর মুখ মুছে বলল, আমার নাচ আমাকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছে রাফি, আমি সহ্য করতে পারছি না। আর তুই যে মেয়েটাকে শুরু থেকেই ধোঁয়াশায় রেখে কষ্ট দিচ্ছিস তার বেলা একদিনেই এ অবস্থা হয়ে গেল তোর। মানতে হবে আমার ঝুলে থাকা ভাবির ধৈর্য শক্তি প্রচুর। তুই জানিস আমি এমন কেন করেছি? জানি তো, তোর অবশ্যই ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু কিছু না কিছু পজিটিভ সাইন তো দেওয়া উচিত তোর। অনেক পজিটিভ সাইন দিয়েছি কিন্তু ওই ভ্যাবলি বোঝেনি। কি সাইন দিয়েছিস বল দেখি।
ওকে ফুল দিয়েছি, ও আমার খাতায় লেখা দেখেছে, এগুলোই কি যথেষ্ট নয়? রাফি জোরে হেসে উঠল, হাসতে হাসতে বলল, তুই কি সবাইকে তোর মতো ব্রিলিয়ান্ট ভেবেছিস? তুই ভাবিকে ফুল দিয়েছিলি এটা বলে যে তোর রুমে জায়গা নেই, আর তুই ভাবিকে আড়ালে নাচ বলে ডাকিস, সামনাসামনি ভ্যাবলি বলে ডাকিস, কিভাবে বোঝার কথা? কিভাবে না বোঝার কথা? এগুলো খুবই ইজি, একটু চিন্তা করলেই ধরে ফেলা যায়। ভাই বিশ্বাস কর আমাকে, তুই নিজে থেকে না বললে আমিও বুঝতাম না। আশ্চর্য তোরা এত মূর্খ। সন্ধ্যার পরপর বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প করছে। অবশ্য আজ হঠাৎ তানজিদ এসেছে কিছু জরুরি কথা বলার জন্য। সবাই ওর জরুরি কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পর তানজিদ বলে উঠল, আমার কলিগ মারুফ, ওর কথা মনে আছে তোমাদের? মেহমেতের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই গাঢ় অমানিসায় ছেয়ে গেল। ও চোখ মুখ কুঁচকে বলল, মনে থাকবে না আবার ওই গরুর লেজটাকে? হোয়াটেভার, আমার মিস তানাকে বিয়ে করে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল শালা। সাজিদ ওর কথা টেনে বলে উঠল, আর আমাদের মেহমেতের নাকের পানি চোখের পানি এক করে দেওয়া সেই মহান ব্যক্তিকে আমি আজীবনেও ভুলব না। ওর বদৌলতে এই ব্রয়লার মুরগির ফ্যাচফ্যাচানি থেকে একদিন অন্তত রেহাই পেয়েছিলাম। তুই খুব খারাপ ভাই। হোয়াটেভার, আমার সাথে লাগিস কেন এত এই বুড়ো বয়সে এসেও? বুড়ো হতে পারিস তুই, আমি না। আর হ্যাঁ, কেউ স্বেচ্ছায় বাস খেতে খাইলে আমি আবার না করতে পারি না, খুবই উদার মানসিকতার কিনা। হোয়াটেভার তুই। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, পরে ঝগড়া হবে, এখন ভাইয়ের কথা শোনা যাক। বলো ভাইয়া, তোমার কলিগের কি হয়েছে? মেহমেদ চোখ শুরু করে বউয়ের দিকে তাকিয়ে বলল, তোমার এত আগ্রহ কেন মিস তানা? হোয়াটেভার, এই বুড়ো বয়সে আমার সতীন আর তুষারের সৎ বাবা আনতে চাচ্ছ না তো? তানিয়ার রাগও পেল আবার হাসিও পেল। লোকটা এখনো ওকে নিয়ে অনেক জেলাস। মারুফকে নিয়ে ওর জেলাসি লেভেল অনেক হাই, অবশ্য হবেই বা না কেন? ওই ছেলের জন্যই মেহমেতের মতো ছেলের চোখে পানি এসেছিল। তানজিদ গলা খাকারি দিয়ে বলল, মারুফের বড় ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, ও আমাদের শেহনাজ মামনিকে বিয়ে করতে চায়, ভেবে দেখো। সাজিদ চুপ করে বসে থাকল। সিনুর কপালে খানিকটা ভাঁজ পড়ল। হয়তো কোনো কারণে মনে মনেও এটা চাচ্ছে না। মেহমেদ বলে উঠল, প্রশ্নই উঠে না। হোয়াটেভার, ওই ছেলের সাথে আমি আমার শেহনাজ মামনিকে বিয়ে দিব না। তানিয়া ভ্রু কুঁচকে বলল, কেন দিবেন না? শুধুমাত্র জেলাসির জন্য মানা করার চেষ্টা করলে পরকালে গিয়ে এর হিসাব নিব আমি। মেহমেদ মুখ ভেঙচি কাটল। অন্যদিকে সাজিদ অবশেষে মুখ খুলে বলল, ছেলের বিষয়ে আমি নিজে আগে খবর নিব, তারপর ভেবে চিন্তে সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো সাজিদ। অবশ্য আমি খোঁজ নিয়েছি, ছেলে অত্যন্ত ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই। আর তাছাড়া খুব একটা দূরে নয় ওদের বাড়ি, শেহনাজকে নিজেদের আশেপাশেই রাখতে পারবে। আচ্ছা, তোমাকে 2 দিন পর সিদ্ধান্ত জানাচ্ছি। ঠিক আছে। তানজিদ বসা থেকে উঠতে ধরলে তানিয়া আর সিনু ওকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু তানজিদ ব্যস্ততা দেখিয়ে চলে গেল। ওদিকে মেহমেদ মুখ গোমরা করে বসে আছে আর মনে মনে বলছে, দুনিয়ায় আমার শত্রু ছাড়া আর কারো ছেলে পাওয়া গেল না। হোয়াটেভার, ভেরি আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। কিছুদিন থেকে সাভাস নীরের সাথে বিছানাতেই থাকে, যদিও ওদের মাঝখানে বিরাট একটা কোলবালিশ বুক ফুলিয়ে শুয়ে থাকে। সাভাস সোফাতেই ঘুমাতে চেয়েছিল, কিন্তু নীর ওকে জোর করে বিছানায় ঘুমাতে বাধ্য করেছে। হয়তো নীর কোনোভাবে আন্দাজ করতে পেরেছিল যে সাভাসের সোফায় ঘুমাতে ভীষণ কষ্ট হয়, পিঠে প্রচণ্ড ব্যথা হয়। আজকেও দুজনে বিছানায় বসে আছে। সাভাসের আর একটা অভ্যাস, ঘুমানোর আগে বাদাম খাওয়া। বলতে গেলে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি পুরো সময়টা ও বাদাম খায়। ওর অবস্থা দেখে নীর বলে উঠল, আপনার বাদামের সাথে বিয়ে করাটা বেটার হতো। সাভাস আরেকটা বাদাম খেয়ে বলল, সতীন চাস? বাদাম সতীন সমস্যা নেই, কিন্তু মানুষ সতীনের কথা বলতে পারছি না। সাভাস অস্পষ্ট হেসে নীরের হাতে কয়েকটা বাদাম দিয়ে বলল, আয় দুজনে মিলে তোর সতীনকে কামড়ে কামড়ে খাই। নীর হেসে উঠে বাদামগুলো নিয়ে নিল, তারপর দুজন মিলে খুবই নিষ্ঠুরভাবে বাদামগুলোকে হত্যা করতে লাগলো। বাদাম খাওয়া শেষে দুজনে নিজেদের পাশ থেকে এক গ্লাস পানি নিয়ে একে অপরকে দিতে ধরলে আচানক ওদের ঠোঁট এক হয়ে গেল। 1 সেকেন্ড আহাম্মক হয়ে চোখ বড় বড় করে থাকার পর ওরা একে অপরের দূরে সরে গেল। দুজনেই যে মারাত্মক লজ্জা পেয়েছে তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর সাভাস গলা খাকারি দিয়ে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়।
নীর নিজেকে সামলে নিয়ে শুয়ে পড়ল। সাভাস রুমের লাইট অফ করে দিয়ে নিজেও শুয়ে পড়ল, কিন্তু কিছু সময় আগের ঘটনাটা ওদের ঘুমাতে দিচ্ছে না। শ্বাস প্রশ্বাস অদ্ভুত আচরণ করছে। সাভাসের হঠাৎ মনে হচ্ছে ওর আজ বিছানায় না ঘুমানোই বেস্ট হবে, কিন্তু কোনো এক চৌম্বকীয় শক্তি যেন ওকে বিছানার সাথে আটকে রেখেছে। নীর চোখ বন্ধ করে রেখেছে, ওর মনে হচ্ছে সাভাস ওর খুব কাছে, তাই ও একটু একটু করে সরতে লাগলো। সরতেই থাকলো, কারণ যত দূরে যাওয়া যায় তত ভালো। নীর সরছে আর বিড়বিড় করে বলছে, আর একটু, আর অল্পখানি, এই তো দূরেই চলে এসেছি, আর এক আঙুল সরলেই হবে। কিন্তু এক আঙুল সরার পর এমন দূরে গেছে যে সোজা মেঝেতে গিয়ে ঠাঁই হলো। বিছানা থেকে ধপ করে নিচে পড়ার কারণে নীর ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে উঠল। সাভাস চটজলদি বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? নীর সাভাসের দিকে তাকিয়ে 32 বারটি দাঁত বের করে হাসল। তা দেখে সাভাস ভ্রু কুঁচকে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুই শেহনাজের মতো হয়ে যাচ্ছিস। নিক্কি, পড়ে যাওয়াও কি একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে নাকি মাইরি? ড্রয়িং রুমে বসে বসে মেহমেদ কফি খাচ্ছে আর গভীরভাবে কিছু চিন্তা করছে। অবশ্য ওর গভীর চিন্তাটা যে সিরিয়াস কিছু হবে না সেটা নিশ্চিত। হয়তো ভাবছে কাক কেন কালো রঙের, গোলাপি বা নীল রঙের কি জন্য হলো না। দুনিয়াতে এত ভদ্র ভদ্র মানুষ থাকা সত্ত্বেও সাজিদ কেন ওর ভাই হলো? তুষারের মতো এমন একটা ছেলে ওর কিভাবে হতে পারে? ওর ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হলো সাভাসের আগমনে। ও সদর দরজা দিয়ে প্রবেশ করার পরপরই হাঁক ডাক করতে লাগলো, মাম্মা কোথায় তুমি? এক গ্লাস পানি আর বাদাম দাও। মেহমেদ বলল, ভাবি ছাদে গিয়েছে, নিজে গিয়ে খেয়ে নাও। সাভাস হাই তুলে বলতে লাগলো, মাম্মা নেই তো কি হয়েছে? বউ তো আছে, বউ থাকতে নিজে কেন নিয়ে খেতে যাবো চাচ্ছু? নিজের মতো বোকা ভেবো না ওকে। মেহমেদ হোম মেরে বিড়বিড় করে বলতে লাগলো, এটা যে সাজিদ ভাইয়ের ছেলে সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। হোয়াট এভার ভাবির মতো হলে তো ক্ষতি ছিল না। সাভাস ওকে পাত্তা না দিয়ে পুনরায় হাত ছাড়তে লাগলো। নিক্কি, এদিকে একটু শুনে যা তো। নীর শেহনাজের সাথে বাগানে ছিল। সাভাসের কণ্ঠ শুনে ও ভিতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ সাভাস ভাইয়া বলুন। মেহমেদ অজান্তেই জোরে হেসে ফেলল, অতঃপর বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাহ চমৎকার। হোয়াটেভার, এমন দম্পতি দেখে মন ভরে গেল। সাভাস আর নীর থতমত খেয়ে গেল। মেহমেদ কফি খাচ্ছে আর হাসি আটকানোর জন্য বারবার গলা খাকারি দিচ্ছে। তা দেখে সাভাস ইশারায় নীরকে ওর পিছু নিতে বলল। নীরও সেই অনুযায়ী সাভাসের পিছু পিছু যেতে লাগলো। রুমে এসে সাভাস দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। নীর রুমে আসতেই সাভাস দরজাটা লাগিয়ে দিয়ে নীরের হাত ধরে ওকে নিজের কাছাকাছি এনে বলতে লাগলো, দেখ নিক্কি, আমাকে তুই যা ইচ্ছা ডাকতে পারিস, কিন্তু ভাইয়া না। স্বামীকে ভাইয়া বলে ডাকা হারাম। তুই কি আমাকে ভাইয়া ডেকে নিজের পাপ বাড়াতে চাচ্ছিস? নীর মাথা ডানে বামে ঝাঁকিয়ে না বোঝালো। সাভাস ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমাকে ডাকার জন্য কোনো নাম খুঁজে না পেলে হ্যাগো ওগো এই যে ব্লা ব্লা বলে ডাকতে পারিস, আবার নাম ধরেও ডাকতে পারিস, আমি মাইন্ড করব না। নীর সাভাসের কাছাকাছি থাকায় এতক্ষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু এবার ওর কথা শুনে হেসে ফেলল। ওর হাসির দিকে পলকহীন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে বলল, না হওয়া বাবুর আব্বু বলেও ডাকতে পারিস, বিশ্বাস কর আমি একটুও মাইন্ড করব না। নীরের হাসি বন্ধ হয়ে গেল। সাভাসের থেকে দূরে সরার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু সাভাস ওকে আরো শক্ত করে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলল। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওর কাছাকাছি যেতে লাগলো। নীর তা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। ওর অবস্থা দেখে সাভাস অস্পষ্ট হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, একটু বাদাম এনে দিবি? সাভাসের অস্তিত্ব নিজের থেকে দূরে সরতে দেখেই নীর চোখ খুলল। ওর এখনো বুক ধুকপুক করতেছে, অথচ সাভাস স্বাভাবিক ভঙ্গিতে সোফাতে গিয়ে বসে ব্যবসার কিছু কাগজপত্র দেখতে লাগলো। নীর এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সাভাস কাগজগুলোর দিকে দৃষ্টি অব্যাহত রেখেই অনুরোধের স্বরে বলতে লাগলো, একটু বাদাম এনে দে না নিক্কি, বাদাম না খেলে কাজে মনোযোগ বসাতে পারি না। নীর দ্রুত চলে গেল বাদাম আনার জন্য। বাদাম এনে সামনে রাখলে সাভাস বলল, একটু খাইয়ে দিবি?
নীর একটুও বিলম্ব না করে সাভাসের পাশে গিয়ে বসে ওকে বাদাম খাইয়ে দিতে লাগলো আর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা কথা ভেবে ওর মন ভার হয়ে আসল টেবিলের দোষটা সেদিন সাভাসের উপর দেওয়ার পর থেকে সাভাস ওর কাছাকাছি আসার চেষ্টা পর্যন্ত করে না। সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার পরও চেষ্টা করেনি, এই যে কিছুক্ষণ আগেও কাছাকাছি যাওয়ার সম্পূর্ণ সুযোগ থাকার পরও কিছু করল না। কাজ সম্পূর্ণ করতে করতে রাত 10টা বেজে গেল, এর মাঝে শুধু নামাজ আর খাওয়া দাওয়াটা করেছে সাভাস। নীর বিছানায় বসে ওর দিকেই তাকিয়ে ছিল পুরো সময়টা, আর মনে মনে এই ভেবে অনুশোচনায় জর্জরিত হচ্ছিল যে সাভাসের ঠিক কোথায় ও আঘাত করে ফেলেছে। সাভাস আড়মোড়া ভেঙে ঘাড়ে মালিশ করতে করতে বিছানায় যেতে যেতে বলল, নিক্কি, আমার মনে হয় আজ অর্ধেক বয়স শেষ হয়ে গেল রে। নীর সামান্য হেসে উঠল। সাভাস বিছানায় শুয়ে সস্থির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। চাঁদের আলো এসে রুমটাকে সামান্য আলোকিত করে দিয়েছে। নীরের চোখে ঘুম নেই। নিজের সাথে অনেকক্ষণ বোঝাপড়া করার পর নীর বুক ভরে শ্বাস নিয়ে বলল, জেগে আছেন? সাভাস ক্ষীণ কণ্ঠে বলল, হু। একটা কথা ছিল। সাভাস নীরের দিকে পাশ ফিরে বলল, বল। নীর হাঁসফাঁস করতে লাগলো। ক্ষণকাল বাদে ও গলা খাকারি দিয়ে বলল, আপনি আমাকে অনুভব করতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। সাভাস কয়েক সেকেন্ড অবাক চোখে নীরের দিকে তাকিয়ে থেকে বলল, কি চাচ্ছিস সেটা বুঝে বলেছিস তো? নীর অন্যদিকে তাকিয়ে ছিল, এবার ও সাভাসের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, বুঝেই বলেছি। সাভাসের মুখমণ্ডল তবুও দ্বিধান্বিত, ও পুনরায় কনফার্ম হওয়ার জন্য বলল, আই ইউ শিওর নিক্কি? নীর মুখে কিছু না বলে মাথা উপর নিচ করল। সাভাস নীরকে নিজের কাছাকাছি এনে ওর লাজে রাঙা মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত বড় হয়ে গেছিস। বিয়ের পরই হয়ে গেছি। তোকে অনুভব করতে হলে আমাকে ভালোবাসার চরম পর্যায়ে যেতে হবে নিক্কি, বুঝতে পারছিস? পারছি। সাভাস এবার কথা বলে সময় নষ্ট না করে নিজের বধূর রাঙা ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করল। যত সময় যেতে লাগলো তত নীর বুঝতে পারল এতদিনের ধৈর্যশীল রসিক ছেলেটা ঠিক কতটা অধৈর্য, অস্থির আর বেপরোয়া হতে পারে। সাজিদ 2 দিনের কথা বললেও সময় নিয়েছে 1 সপ্তাহের মতো। নিজের ছোট মেয়েকে কারো হাতে তুলে দেওয়ার আগে সবকিছু ঝালিয়ে দেখতে চায় ও। আজ অবশেষে তানজিদকে পজিটিভ উত্তর দিয়েছে ও, আর শেহনাজকেও আজ কথাটা বলবে। আজ ভার্সিটি নেই, তাই শেহনাজ আর নির্ছাদে বসে আচার আর গাছের দেখভাল করছে। তবে শেহনাজ এসবের দেখভাল করার পাশাপাশি বারবার নীরের দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। সকাল থেকেই দেখছে নীরের মুখটা লজ্জায় লাল হয়ে আছে। নিজের মাথাকে কষ্ট না দিয়েও এবার সোজাসুজি বলে উঠল, তুই এমন লাল হয়ে আছিস কেন? টমেটোর হক মেরে দিতে চাচ্ছিস? তোর জন্য বেচারা নিজের গায়ের রঙকে ফ্যাকাশে হয়ে যেতে দেখলে তো হার্ট অ্যাটাক করে মরবে। নীর চমকে উঠে নিজের গাল দুটো চেপে ধরে বলল, আমার গাল লাল হয়ে আছে? শেহনাজ ব্যঙ্গ করে বলল, না না, লাল কেন হবে? তোর মুখ তো ভাইয়ার বাদামের খোসার কালারের মতো হয়ে গেছে। সাভাসের প্রসঙ্গ আসতেই নীর হাঁসফাঁস করে উঠল। তা খেয়াল হতেই শেহনাজ কপাল কুঁচকে কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে থেকে হঠাৎ মিটিমিটি হাসতে লাগলো। নীরকে আর কিছু বলল নাও। ছাদের কাছাকাছি যেতেই শেহনাজের মুখের হাসি মিলিয়ে গেল। তুষার বাইক নিয়ে বাড়িতে ফিরল। এতদিন শেহনাজ ওর আশেপাশে যায়নি। কথা বলা তো দূর, তুষারের শান্ত মুখটার দিকে তাকিয়ে শেহনাজ মনে মনে বলল, আপনি আমাকে ওভাবে কোনোদিন পছন্দ করেননি সেটা আমি জানি, তাই আমিও আর ছ্যাঁচড়ার মতো আপনার পিছু পিছু ঘুরব না। আপনি আপনার এনকে নিয়ে ভালো থাকুন, সবসময় এই দোয়াই করি। শেহনাজের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, তৎক্ষণাৎ সেটা মুছেও ফেলল অবশ্য। নীর নিজের লজ্জার খোলস থেকে বেরিয়ে কথা বলা শুরু করেছে, কিন্তু শেহনাজ শ্রোতার চরিত্রে পদার্পণ করল। লাইব্রেরি কিছুক্ষণ বই পড়ার পর তুষার নিচে চলে গেল, কারণ শেহনাজকে না দেখতে পেয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লাইব্রেরি যেহেতু শেহনাজ ভুলেও যাবে না, তাই ড্রয়িং রুমে চলে এলো যদি এক নজর দেখা মেলে। সাজিদ আর মেহমেদ কিছু কথা বলতে বলতে ওখানে চলে আসল। মেহমেদ বলতে লাগলো, হোয়াটেভার, আমার শত্রুর পরিবারকে কবে ডাকবি? একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি ভাই, ও যেন আমার মিস তেনাত্তানার আশেপাশে না ঘেঁষে। ব্রয়লার মুরগি, চুপ থাক, এত ভয় কিসের তোর? আর হ্যাঁ, আগে মেয়ের সাথে কথা বলবো, তারপর ওদের ডাকবো। তুষারের পোড়ায় ব্যাঘাত ঘটায় ও বাবা। বড় বাবার দিকে তাকিয়ে বলল, বাড়ির সারের পরিবারকে ডাকার জন্য আয়েশা আপুর পারমিশন নিতে হবে কেন? আশ্চর্য। মেহমেদ ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বলল, আয়েশার কথা কখন বললাম?
হোয়াটেভার, তোমার মাথাটা কি রুমেই রেখে এসেছো আজ? তুষার সে প্রসঙ্গে না গিয়ে বলল, তাহলে কাদের ডাকার কথা হচ্ছে? মেহমেদ তুষারের পিছনে এসে দাঁড়িয়ে ওর হাতের বইটা দেখতে লাগলো। অন্যদিকে সাজিদ বলল, আরেকটা বিয়ের ব্যবস্থা চলছে। কার বিয়ে? আমার ছোট আম্মুজানের। তুষার তোরাক করে চেয়ার থেকে উঠে আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, তুমি কি শেহনাজের কথা বলছো বড় বাবা? ওদিকে মেহমেদ সেদিনের মতো আবার চেয়ারের উপরে পড়ে গেছে। ও কোমরে হাত দিয়ে বলল, এই ছেলে, সত্যি করে বলো, তুমি আমাকে মারতে চাইছো তাই না? তোমার এখন নতুন বাবা পাওয়ার কুরকুরি উঠেছে এই তো। হোয়াটেভার, আজ এত মূর্খের মতো কথা বলছো কেন? শেহনাজ আর তুমি ব্যতীত আর কেউ অবিবাহিত আছে আমাদের পরিবারে? তুষার হতভম্ব হয়ে একবার সাজিদের দিকে তাকাচ্ছে আর একবার নিজের বাবার দিকে তাকাচ্ছে। ওর মাথা হ্যাং হয়ে গেল। মস্তিষ্কের কোথায় যেন বেজে উঠল, ধুম তানা নানা নানা না। তুষার রোবটের মতো দাঁড়িয়ে আছে, ও কিছু বুঝতে পারছে না। এমন সময় শেহনাজ ওখানে আসলে সাজিদ মেয়েকে কাছে ডেকে বলল, একটু শুনে যাও তো ছোট আম্মুজান। শেহনাজ ভ্রুকুঁচকে বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বাবা বলো। সাজিদ মেয়ের মাথায় হাত রেখে বলল, তোমার জন্য একটা পাত্র সিলেক্ট করেছি, আগাব বিষয়টা। শেহনাজের বুক কেঁপে উঠল, ওর চোখ দুটো অজান্তেই তুষারের পানে চলে গেল। তুষারও দম আটকে ওর দিকে তাকিয়ে আছে। সাজিদ মেয়েকে চুপ থাকতে দেখে বলল, ভয় পেও না, তোমার ইচ্ছা না করলে আগাব না। শেহনাজের চোখ ছলছল করে উঠল। তা দেখে সাজিদ ব্যস্ত হয়ে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আচ্ছা আচ্ছা, আমি আর বিয়ের কথা বলবো না, কেঁদো না ছোট আম্মুজান। শেহনাজ হেঁচকি তুলে বলল, বাবা আমি রাজি, তুমি কথাবার্তা বলো। তুষার অবিশ্বাস্য দৃষ্টিতে শেহনাজের দিকে তাকালো। শেহনাজকে কাঁদতে দেখে ওর মনের আতঙ্ক হারিয়ে গিয়েছিল। কিন্তু এটা কি বলল শেহনাজ? ওর হাত থেকে বইটা পড়ে গেল। শেহনাজ অনুমতি দেওয়ার পরই দৌড়ে নিজের রুমে চলে গেছে। অন্যদিকে সাজিদ খুশি মনে তানজিদের সাথে ফোনে কথা বলার জন্য দূরে চলে গেল। মেহমেদ এখনো পড়েই আছে। ও ছেলের হাত থেকে বই পড়তে দেখে আঁতকে উঠে বলল, হায় হায় করেছো কি? তোমার প্রাণের বই পড়ে ব্যথা পেল যে। হোয়াটেভার, ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও, সুস্থ হলে ওই বইয়ের সাথেই তোমার বিয়ে দিয়ে দিব পাক্কা। তুষার প্রথমবারের মতো খেকিয়ে উঠে বলল, শখ হলে তুমি বিয়ে করে নাও, তারপর মাম্মার কাছে গিয়ে কান ধরে উঠবস করো যত্তসব। কথাটা বলে তুষার লম্বা লম্বা পা ফেলে উপরে চলে যেতে লাগলো। আর মেহমেদ আহাম্মক হয়ে ছেলের গমনপথের দিকে তাকিয়ে বলতে লাগলো, হোয়াটেভার, হঠাৎ মিস তানার ছেলে হয়ে গেল কেন আইনস্টাইন সাহেব? চলবে। গল্প, শুনলাম বসন্ত নাকি আবার এসেছে। লেখিকা, সিনথিয়া জাহান। পঞ্চম পর্ব।